সো যখনই আমরা কোনো আর্মেচার কয়েলে ভোল্টেজ অ্যাপ্লাই করি, অর্থাৎ যখন আর্মেচারের ভিতরে কারেন্ট ফ্লো করে, তখন আমাদের মনে রাখতে হবে যে যে কোনো একটা কন্ডাক্টরের ভিতরে যখন কারেন্ট ফ্লো করে, সেই কন্ডাক্টরটা তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। ঠিক আছে? সো সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমরা কোন একটা পয়েন্টে মেজার করতে চাই, সেটার জন্য আমাদের ওই কারেন্টের ভ্যালুটা জানা লাগবে, আর ওই পয়েন্টটা কন্ডাক্টর থেকে বা ওয়্যার থেকে কত দূরে অবস্থিত বা কত ডিস্টেন্স অবস্থিত সেটা আমাদের জানা লাগবে। সো এই বিষয়টা আমরা অলরেডি ইন্টার ফিজিক্সে পড়ে আসছি, তাই না? যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি। যে আমাদের থাম্বকে যদি আমরা কারেন্টের দিকে দেখাই এবং আমাদের বাকি চারটা আঙ্গুলকে যদি আমরা মুষ্টিবদ্ধ করি বা সেটাকে যদি কার্ল করি, তাহলে কার্লের ডিরেকশনটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এবং থাম্বের ডিরেকশনটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তো এতটুকু আমরা জানি। তো এখন যখন একটা আর্মেচার ভিতরে আমরা কারেন্ট ফ্লো করাচ্ছি, তখন আর্মেচারও স্বাভাবিকভাবেই তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখন তার মানে কি আমাদের পুরো সিস্টেমটাতে বা পুরো মেশিনে দুই ধরনের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যেটা আমি তাকে অ্যাপ্লাই করছি, অর্থাৎ আমাদের বার ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট থেকে যে ম্যাগনেটিক ফিল্ড আসে, অথবা আমি যদি ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, যেমন এরকম সলিনয়েডের মতো আমি যদি ফিল্ড কয়েল পেঁচিয়ে ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, সেখান থেকেও আমার একটা ফিল্ড জেনারেট হবে। সো একটা ফিল্ড আমি বাইরে থেকে অ্যাপ্লাই করছি ইলেকট্রোম্যাগনেট অথবা পার্মানেন্ট ম্যাগনেটের মাধ্যমে, আর আরেকটা ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে জেনারেট হচ্ছে? আমার আর্মেচার থেকে। অর্থাৎ আর্মেচারের মধ্য দিয়ে যখন কারেন্টটা ফ্লো করছে, তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা দেখতে পাবো হচ্ছে এই ফিগারটাতে। এই ফিগারে এই ফিগারটাতে আমরা বাইরের যে ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট সেটার ম্যাগনেটিক ফিল্ডটা দেখাইনি, শুধুমাত্র আর্মেচারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা দেখাচ্ছি। যেমন এখানে বাম দিকের যতগুলো কন্ডাক্টর আছে, আমি একটু জুম করে দেখাই। এখানে বাম দিকের যে কন্ডাক্টর গুলো আছে, এটা যেহেতু ক্রস সেকশন আমরা দেখাচ্ছি, বাম দিকের কন্ডাক্টর গুলোতে কারেন্ট কিন্তু ভিতরের দিকে যাচ্ছে, আর রাইট সাইডের যে কন্ডাক্টর গুলা সেক্ষেত্রে কারেন্ট বাইরের দিকে বের হয়ে আসছে। এবং আমরা যদি ওই থাম্বের যে ডাইরেকশন বের করার যে মেথডটা সেটা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাবো যে আর্মেচার চারপাশে এই ডিরেকশনে, রাইট সাইডে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে এবং লেফট সাইডে ক্লকওয়াইজ ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়া উচিত আর্মেচার থেকে। এটা কিন্তু আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড না, এটা হচ্ছে আর্মেচার নিজে থেকে রিঅ্যাক্ট করছে, আর্মেচার নিজে থেকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে সেইটা। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টটা কি হবে আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপরে, সেটা আমরা দেখতে চাই। সেটার ইফেক্টটা হচ্ছে, যদি আমরা দেখি, ইউজুয়ালি যেটা হয়, আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটা অনেকটা এইভাবে ইউনিফর্ম ভাবে, এটাকে আমরা বলছি আনডিস্টর্টেড ফ্লাক্স লাইন, আনডিস্টর্টেড পোল ফ্লাক্স লাইন। পোল বলতে নর্থ পোল সাউথ পোল যেটা আমরা তৈরি করেছি সেটা আর কি। তো এই পোল ফ্লাক্স লাইনটা হচ্ছে আনডিস্টর্টেড অবস্থা আছে, মানে এটা একটা ন্যাচারাল অবস্থা আছে, এভাবেই তার থাকার কথা। ঠিক আছে? এবং এটা আমরা গত অনেকবার আলোচনা করে এসেছি যে কখনোই ভার্টিক্যাল যখন থাকবে কোন একটা আর্মেচার কন্ডাক্টর, তার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাবে না। সো এখানে আমরা তাই দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল যে দুটো স্লট আছে তার মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স যাচ্ছে না, শুধুমাত্র যেই কন্ডাক্টর বা যে স্লট গুলো আমার ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে বা পোল ফেসের বা পোল সারফেসের ভিতরে আছে, সেগুলোর মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে। সো এটা আমরা আগের দিন আলোচনা করে এসেছি যে ভার্টিক্যাল কোনো ওয়্যারের মধ্য দিয়ে কখনোই ম্যাগনেটিক ফিল্ডটা পাস করবে না, যেটা হচ্ছে আনডিস্টর্টেড অবস্থায় পোল ফ্লাক্স লাইনগুলোর অবস্থা। তো যখন আর্মেচার রিঅ্যাকশন দিবে তখন কি হবে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হতে পারে দেখি। একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের আচ্ছা আমি একটু আরেকবার জুম করে দেখাই। আমাদের আর্মেচার রিঅ্যাকশন যদি আমরা খেয়াল করি, লেফট সাইডের আর্মেচার রিঅ্যাকশন কিরকম, নিচের দিকে যদি খেয়াল করি সেটা কিন্তু কোন দিকে যাচ্ছে, নিচের দিকে খেয়াল করলে সেটা নিচ থেকে উপরে উঠছে, আবার উপরের দিকে খেয়াল করলে উপর থেকে নিচে নামছে, তাই না? এখন আমাকে একটা জিনিস বলো, যে যদি এই আর্মেচার রিঅ্যাকশনটার সাথে এই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাড হয়ে যায়,
সেক্ষেত্রে কি হবে, নিচের ফিল্ড গুলার সাথে কি বা নিচের দিকে এই পোল ফিল্ডের সাথে কি আমাদের আর্মেচার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা অ্যাড হবে নাকি বিয়োগ হবে, মানে দুইটার দিক কি একই নাকি দুইটার দিক অপোজিট, সেটা আমাকে বলো। ঠিক আছে, এটা কেউ আনসার করতে পারবা যে এখানে পোল ফিল্ড যেটা যেটা পোল ফ্লাক্স লাইন সেটা হচ্ছে ভাবে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাই না? আর এখানে আর্মেচার থেকে যে ফিল্ডটা তৈরি হইলো সেটা কি হচ্ছে, নিচের দিকে নামলে রাইট থেকে লেফটের দিকে যায়, তাই না? নিচের দিকে যদি আমরা খেয়াল করি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, তাহলে এখানে কি অপোজিট সাইড নাকি একই সাইড? নিচের দিকে অপোজিট সাইড। হ্যাঁ, আর উপরের দিকে খেয়াল করে দেখো, উপরের দিকেও আমাদের পোল যে ফ্লাক্স লাইনটা সেটা কিন্তু লেফট থেকে রাইট সাইডে যাচ্ছে, আর আমাদের আর্মেচারের যেই ম্যাগনেটিক ফিল্ডটা সেটাও কিন্তু লেফট থেকে রাইটের দিকেই যাচ্ছে। তাহলে উপরে হবে হচ্ছে একই সাইড আর নিচে হচ্ছে দুইটা ফিল্ডের মাঝে অপোজিট সাইড, which means that নিচে আমাদের এই পোল ফ্লাক্স লাইন থেকে বা পোল যে ফ্লাক্স ডেনসিটি সেটা থেকে আমাদের আর্মেচার ফিল্ডের ডেনসিটিটা মাইনাস হয়ে যাবে বা সাবট্রাক্ট হয়ে যাবে, আর উপরে যেটা হবে যে আমাদের দুইটা ফিল্ড অ্যাড হয়ে যাবে একটা আরেকটার সাথে। ঠিক আছে, সিমিলার কেস এই রাইট সাইডের যেই আর্মেচার ফিল্ড সেটার ক্ষেত্রেও ঘটবে। রাইট সাইডের আর্মেচার ফিল্ডের ক্ষেত্রে যদি দেখি ঠিক লেফট সাইডের অপোজিট অবস্থা। রাইট সাইডে যদি আমরা পোল ফ্লাক্স লাইন খেয়াল করি, পোল ফ্লাক্স লাইন কিন্তু অলওয়েজ লেফট থেকে রাইটের দিকেই যাচ্ছে, কিন্তু আমাদের আর্মেচার যে ফিল্ডটা সেটা রাইট সাইডে নিচের দিকে হচ্ছে লেফট থেকে রাইটে যায়, উপরের দিকে হচ্ছে রাইট থেকে লেফটে আসে, তাই না? which means that এখানে উপরের দিকে অপোজিট সাইড, নিচের দিকে দুইটা ফিল্ড হচ্ছে একই সাইডে, দ্যাটস ওয়াই এখানে নিচের দিকে অ্যাড হবে আর উপরের দিকে এই পোল ফ্লাক্স ডেনসিটি থেকে আমাদের আর্মেচারের যেই ফ্লাক্স ডেনসিটি বা রোটরের যে ফ্লাক্স ডেনসিটি সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সো এই পর্যন্ত বুঝতে কোথাও কারো সমস্যা আছে? কোথাও কেউ বুঝতে পারোনি আমাকে বললেই হবে যে কোথায় বুঝতে পারোনি। স্যার বলো। উপরে আর নিচে যেটা বলতেছেন এটা এক্স্যাক্টলি কোথায় ইফেক্ট করতেছে, মানে উপরের যে ফিগারটা ওই যে ডিস্টর্টেড লাইনে ওখানে কি এটা বোঝা যাচ্ছে? আচ্ছা এটা কোথায়, আচ্ছা হ্যাঁ আমি অ্যানসারটা দিচ্ছি। এটা কোথায় ইফেক্ট করছে তুমি এই ফিগারটা দেখলে বুঝতে পারবা। এবার বুঝতে পারছো কোথায় ইফেক্ট করছে? না স্যার। আচ্ছা আমি তাহলে আরেকবার বুঝাই বলি। তোমার এই ফিগারটা যদি খেয়াল করো, নিচের দিকে বলতে আমি বুঝাচ্ছি এই যে আমার কার্ভ পোল ফেসটা, এই কার্ভ পোল ফেসের নিচের দিকে, অর্থাৎ আমি মাউসটা যেখানে পয়েন্ট করে আছি সেটা হচ্ছে আমার নিচের পোরশন। ঠিক আছে, আর উপরের পোরশনটা হচ্ছে আমার এই কার্ভ ফেসের উপরের অংশ। আমি আরেকবার বুঝাই বলি, দেখো এখানে নিচের অংশে যখন তোমার এটাও কি আমার রোটরের ম্যাগনেটিক ফ্লাক্স বা আর্মেচারের ম্যাগনেটিক ফ্লাক্স, এটা কিন্তু নিচে নামতে থাকলে লেফট থেকে রাইটের দিকে, সরি রাইট থেকে লেফটের দিকে যায়, রাইট থেকে লেফটের দিকে যায়। আর আমার এই যে পোল ফ্লাক্স লাইন যেটা আমার নর্থ পোল আর সাউথ পোল থেকে আসছে সেটা কিন্তু অলওয়েজ আমার লেফট থেকে রাইটের দিকেই যাচ্ছে। তার মানে লেফট সাইডে যদি আমি নিচের দিকটা কনসিডার করি বা ডাউনওয়ার্ড যে অংশটা সেটা কনসিডার করি, সেখানে আমার দুইটা ফিল্ড কি অপোজিট সাইডে যাচ্ছে একটা আরেকটার, তাই না? এজন্য হচ্ছে আমার এখানে এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা মানে রোটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন সেটা আমার পোলের ফ্লাক্স লাইন থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর উপরের যে অংশটা সেখানে হচ্ছে দেখো দুইটা একই সাইডে যাচ্ছে, উপরে এই রোটরের ফ্লাক্স লাইনটাও লেফট থেকে রাইটে যাচ্ছে, পোল ফ্লাক্স লাইনটা অলওয়েজই লেফট থেকে রাইটেই যাচ্ছে। এজন্য এখানে দুইটার দিক একই হওয়াতে দুইটা ফ্লাক্স একটা আরেকটার সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে যেটা হচ্ছে দেখো এখানে তোমার আগে যে ফ্লাক্স লাইনটা ছিল পোলের আগে যে আনডিস্টর্টেড অবস্থাটা ছিল বা ন্যাচারাল অবস্থা ছিল সেটা এখন ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। দেখো এখন উপরের দিকে এটা বেঁকে যাচ্ছে, তাই না? লেফট সাইড এটা উপরের দিকে বেঁকে যাচ্ছে। এবার সবাই কি কারণটা বুঝতে পারছো কেন বেঁকে যাচ্ছে? কারণ উপরের দিকে অ্যাড হয়ে যাচ্ছে আর নিচের দিকে ফ্লাক্স মাইনাস হচ্ছে। এক্স্যাক্টলি, এজন্য হচ্ছে লেফট সাইড উপরের দিকে বেঁকে যাচ্ছে আর রাইট সাইড নিচের দিকে বেঁকে যাচ্ছে। ক্লিয়ার সবাই কেন হচ্ছে এটা? জি স্যার। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি সবাই এটা বুঝতে পেরেছো যে কিভাবে এটা ডিস্টর্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ডিস্টর্টেড হওয়াতে আমাদের সমস্যা কই, মানে যে ইউনিফর্ম থাকলো না আমাদের পোল ফ্লাক্স লাইনটা, এটা আমাদের কি সমস্যা? এটা আমাদের সমস্যা হচ্ছে এখানে আমি দুইটা অ্যাক্সিস দেখাচ্ছি, একটা হচ্ছে MNA আর একটা হচ্ছে আমাদের GNA।
MNA এটা হচ্ছে এটার ফুল ফর্মটা হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। আর এই জিএনএ এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা একটু বুঝায় বলে জিনিসটা কি। এমএনএ বা ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে সেই অ্যাক্সিসটা যেইখানে আমার, আচ্ছা এটা আমি একদম শুরুর দিনের ফিগারটা দিয়ে ভালো বুঝাতে পারবো। এটা হচ্ছে আমার যে ভার্টিক্যাল পজিশনের কথা আমরা বারবার বলতাম, যেখানে কখনোই আমার ম্যাগনেটিক ফিল্ড বা যে পোল ফ্লাক্স লাইন যেটা, সেটা কখনোই কাট করবে না, সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। যে অ্যাক্সিস বরাবর আর্মেচার গেলে সেখানে কখনোই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা কাট করবে না, অর্থাৎ পুরোপুরি ভার্টিক্যাল পজিশন, সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। বা যদি আমি একটু মানে টেকনিক্যাল টার্মে বলি, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে সেই টার্মটা, মানে সেই অ্যাক্সিসটা যেখানে আর্মেচারের ভেলোসিটি ডাইরেকশন, এই যে দেখো এখানে দুটো তীর চিহ্ন যদি আছে, এটা কি আর্মেচার ভেলোসিটি ডাইরেকশন, কারণ আর্মেচারটা তো ঘুরছে, এটা তো আমরা মানে ফোর্স ইনডিউস করেছি তার উপর, যার কারণে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখানে যেই পজিশনে আসলে এই ভেলোসিটি ডাইরেকশনটা আমাদের এই হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাবে, ভেলোসিটি ডাইরেকশনটা আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাবে, সেই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই যে ডট, মানে এভাবে যে ডটেড লাইনটা আঁকা এখানে, অর্থাৎ পুরোপুরি ভার্টিক্যাল পজিশনের যে অ্যাক্সিসটা, সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। যেখানে স্যার এই জিনিসটা আরেকবার বলা যাবে? আরেকবার বলছি, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে সেই অ্যাক্সিসটা যেখানে প্রথম কন্ডিশন হচ্ছে কোন ফ্লাক্স লাইন, মানে যে এই বি যে দেখতে পাচ্ছ বা এই যে পোল ফ্লাক্স লাইন দেখতে পাচ্ছ, এইটা এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে না। ঠিক আছে, যে কন্ডাক্টর বলতে হচ্ছে এই দুইটা স্লটের ভিতরে যে আর্মেচার বসানো আছে এর মধ্য দিয়ে যাবে না, তাহলে ফ্লাক্স এই দুইটা ওয়্যারকে কাট করছে না, এটা প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, বা এটা অন্য একটা মানে কি বলবো, যে অল্টারনেটিভ ব্যাখ্যা হচ্ছে যে এখানকার ভেলোসিটি ডিরেকশন যদি দেখো, ভেলোসিটি লাইনটা যদি চিন্তা করো, মানে এদিকে হচ্ছে উপরের কন্ডাক্টরটা যাচ্ছে লেফট সাইডে, নিচের কন্ডাক্টরটা হচ্ছে রাইট সাইডে, এবং এখানে তুমি যদি এই যে সার্কুলার পাথে যে ঘুরছে, সেই সার্কুলার পাথের সাথে একটা স্পর্শক আঁকো, দেখবা সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাক্সিসের হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যাচ্ছে। মানে তোমার লিনিয়ার যে ভেলোসিটিটা, লিনিয়ার ভেলোসিটি অর্থাৎ সার্কুলারের সাথে স্পর্শ আঁকলে যে ভেলোসিটিটা পাওয়া যায়, সেইটা আমার হরাইজন্টাল অ্যাক্সিসের সমান্তরাল হয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে আমার হরাইজন্টাল অ্যাক্সিসটা তুমি দেখতে পাচ্ছ, এর সাথে হচ্ছে আমার ভেলোসিটি ডিরেকশনটা প্যারালাল আছে। এই অ্যাক্সিসটা হচ্ছে, মানে যেই অ্যাক্সিসে কন্ডাক্টরটা গেলে এই দুইটা কন্ডিশন ফুলফিল হয়, সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। তার মানে পুরোপুরি ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা, যেটা তুমি ডটেড লাইন দিয়ে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ক্লিয়ার এবার ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছো? কারো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এবার ব্যাক করি ওখানেই। তাহলে এই ভার্টিক্যাল লাইনটাই হচ্ছে আমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, এবং এটাই আমার জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা চেঞ্জ হয়, মানে জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস কখনোই চেঞ্জ হবে না, এটা মনে রাখবা। জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস অলওয়েজ এই লাইনটাই থাকবে, ভার্টিক্যাল লাইনটাই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হইতে পারে কি আমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। কিভাবে চেঞ্জ হইতে পারে? একটু আগে যে আমরা দেখে আসলাম যে আমাদের ফ্লাক্সটা এরকম ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ফ্লাক্সের ডিস্টরশনের সাথে এই ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ এটার নাম শুনে বুঝতে পারছো, এটা হচ্ছে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, ম্যাগনেটিক, তার মানে হচ্ছে এটার প্রথম কন্ডিশন কি ছিল, যে আমার ফ্লাক্স লাইনটা কখনোই আর্মেচার কন্ডাক্টরের মধ্য দিয়ে যাইতে পারবে না। এখন আমার যদি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এরকম ডিস্টর্টেড হয়ে যায়, মানে বাম দিকের অংশটা এরকম উপরে উঠে যায়, তাহলে কিন্তু একটা চান্স থাকে যে আগে যে ভার্টিক্যাল পজিশনটা আমরা দেখে আসছিলাম, অর্থাৎ আমার আচ্ছা আমি একটু অ্যানোটেশন দিয়ে দেখাই। হ্যাঁ, আগে ভার্টিক্যাল পজিশন আমার কি ছিল, এই পজিশনটা, এখানে আমার একটা কন্ডাক্টর ছিল, এখানে একটা কন্ডাক্টর ছিল, তাই না? এটা ছিল আমার আগের ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা। কিন্তু এখন যেহেতু আমার ফ্লাক্স ডিস্টর্টেড হয়ে গেছে, তাহলে কি হবে, কিছু ফ্লাক্স কি এখন চান্স আছে না যে এই ভার্টিক্যাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাইতে পারবে? কারণ ফ্লাক্সটা কিন্তু উপরের দিকে উঠে গেছে লেফট সাইডে, তার মানে কিন্তু কিছু ফ্লাক্স এখন চাইলেই এই ভার্টিক্যাল পজিশনের মধ্যে যাইতে পারবে। তার মানে কি এই পজিশনটাকে আর ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস আছে এখন? এটা কিন্তু ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস নাই।
কারণ এর মধ্যে তুমি কন্ডাক্টর রাখলে, এই অ্যাক্সিসে কন্ডাক্টর রাখলে ম্যাগনেটিক ফ্লাক্স তার মধ্য দিয়ে যাইতে পারে। তার মানে হচ্ছে এটার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস নাই। এর অর্থ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি সবাই যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কেন চেঞ্জ হয়েছে? প্রথম কন্ডিশনটা ফুলফিল হয় নাই। প্রথম কন্ডিশন কি ছিল? যে আমার কন্ডাক্টরের মধ্য দিয়ে, অর্থাৎ ওই অ্যাক্সিসে কোনো কন্ডাক্টরকে রাখা হলে তার মধ্য দিয়ে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স যাবে না। কিন্তু এখন তুমি দেখো যেহেতু ফ্লাক্সটা ডিস্টর্টেড হয়ে গেছে, বাম দিকটা উপরে উঠে গেছে, এখন কিন্তু চাইলেই ওই আগের নিউট্রাল অ্যাক্সিস যেখানে ছিল সেটার মধ্য দিয়ে যাইতে পারে ফ্লাক্স। ফ্লাক্সটা ডিস্টর্টেড কেন হলো? ওই যে বললাম যে যোগ মানে সাবস্ট্রাক্ট অ্যাডিশন হয়ে দুইটা ফিল্ড, একটু আগে যে বললাম, এক মিনিট দাঁড়াও, একটু আগে যে এখানে বললাম যে এখানে তোমার আর্মেচারের যে ফিল্ডটা, আর্মেচার নিজস্ব ফিল্ড, আর আমার পোলের যে ফিল্ডটা, অর্থাৎ আমার নর্থ পোল আর সাউথ পোলের যে ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা ফিল্ডের মাঝে রিঅ্যাকশনের কারণেই আমার ফ্লাক্স ডিস্টর্ট হয়ে গেছে। একটু আগে যেটা বললাম আর কি, নিচের দিকে বিয়োগ হচ্ছে, উপরের দিকে অ্যাড হচ্ছে, আবার এই সাইডে উপরের দিকে বিয়োগ হচ্ছে, নিচের দিকে দুইটা ফিল্ড একটা একসাথে অ্যাড হচ্ছে, এই কারণে ডিস্টর্ট হয়ে যাচ্ছে দুইটা ফিল্ডের মাঝে ইন্টারঅ্যাকশনের কারণে। ঠিক আছে? আচ্ছা, এর অর্থ হচ্ছে যে তোমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস এখন চেঞ্জ হয়ে গেল, তাই না? তার মানে কি জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস আর ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এখন এটা আমাদের জন্য মানে সমস্যা কেন ক্রিয়েট করবে সেটা আমি বলি। এটা আমাদের জন্য সমস্যার জন্য ক্রিয়েট করবে, এখন আমাদের মানে ক্যালকুলেশন একটু সমস্যা তৈরি হবে। ক্যালকুলেশনে কি টাইপ সমস্যা তৈরি হবে আমি একটু ব্যাখ্যা করি। যদি একটু মনে করে দেখো, আচ্ছা তোমাদের জন্য যদি ফাস্ট হয় তাহলে আমাকে বইলো, ঠিক আছে? আমি স্লো যাওয়ার ট্রাই করবো। আচ্ছা, যদি একটু মনে করে দেখো, আমরা যখন ইলেকট্রোম্যাগনেটের সংজ্ঞা দিয়ে আসছিলাম, যখন বলেছিলাম যে আমাদের বার ম্যাগনেটটাকে আমরা এরকম ফিল্ড কয়েল দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তাই না? তখন কিন্তু আমি বলে আসছিলাম যে ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করছে আমার ম্যাগনেটিক ফিল্ডটা, মানে ওই যে পোলের যে পোল ফ্লাক্স লাইন, যেটা এটা যে পোল ফ্লাক্স লাইনের কথা আমরা বলছি এখানে, সেই ফ্লাক্স লাইনটা সেটা কার উপর ডিপেন্ড করে? ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে সেটা আমার ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে। ফিল্ড কারেন্ট যত বেশি হবে ফ্লাক্সের ডেনসিটি তত বেশি হবে, তাই না? এখন এই জিনিসটাকে আমি ইকুয়েশনটা আগে দেখাই নাই, আজকে আমি সেটা ইকুয়েশনটা দেখাচ্ছি। নেট ম্যাগনেটো, এটাকে বলা হয় ম্যাগনেটোমোটিভ ফোর্স, ঠিক আছে? এটাকে আমরা মানে কি বলবো যে ম্যাগনেটিক ফিল্ডেরই একটা ফোর্স হিসেবে চিন্তা করতে পারো। ম্যাগনেটিক ফিল্ড কতটুকু ফোর্স ক্রিয়েট করতে পারে একটা সারফেসে বা একটা রিজিয়নে, সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। মানে খুব সিম্পল টার্মে যদি বলি, একটা ম্যাগনেটিক ফিল্ড কোন একটা সারফেসে কতটুকু ফোর্স ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। সেই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কার উপর ডিপেন্ড করবে? এখানে আমি যতগুলা টার্ন তৈরি করছি, মানে কয়েলটাকে যতবার পেঁচাচ্ছি, সেইটা দ্যাট ইজ এনএফ, নাম্বার অফ টার্নস অফ দ্য ফিল্ড কয়েল, আর এটা হচ্ছে আমার আইএফ, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিল্ড কারেন্ট। তাহলে ফিল্ড কারেন্ট কত দিচ্ছি, মানে আলটিমেটলি আমি ফিল্ড ভোল্টেজ কত দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে আমার নাম্বার অফ টার্নস, আমি কতগুলা প্যাচ এখানে দিচ্ছি। এই দুইটা যত বেশি হবে আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডেনসিটি তত বেশি হবে। ঠিক আছে? একটা নাম্বার অফ টার্নস, আরেকটা কি বললেন? ফিল্ড কারেন্ট। এটা হচ্ছে ফিল্ড কারেন্ট, যেটা হচ্ছে আমার এই ফিল্ড কয়েলের মধ্য দিয়ে ফ্লো করবে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে, সেটাই। ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এখানে যেটা, হ্যাঁ, ফ্লাক্স ডিস্টর্ট হলে সমস্যাটা কোথায়? ফ্লাক্স ডিস্টর্ট হইলে আমার এই ইকুয়েশনটাতে চেঞ্জ চলে আসবে। এই যে ইকুয়েশন আমি তো সিম্পলি ব্যাখ্যা করে আসলাম, একটা লিনিয়ার ইকুয়েশন, তখন এটাতে একটা চেঞ্জ চলে আসবে। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হচ্ছে এই যে এই চেঞ্জটা, এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনের কারণে আসা চেঞ্জ। অর্থাৎ আমার নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে একটা অংশ মাইনাস করতে হবে। সেটা হচ্ছে আমার আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমি যে অপোজিট ফ্লাক্স গুলো পাচ্ছি, যেটা আমার আর্মেচারের নিজস্ব ফ্লাক্স, দ্যাট ইজ দিস ফ্লাক্স, এটা তো আমার আর্মেচারের ফ্লাক্স, আর্মেচার থেকে পাওয়া ফ্লাক্স, এটাকে আমরা বলছি আর্মেচার রিঅ্যাকশনের ফ্লাক্স। ঠিক আছে? এই ফ্লাক্সটার ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে বিয়োগ করে দিতে হবে, মানে মাইনাস করে দিতে হবে এই ফিল্ড ডিস্টরশনের কারণে, যেটা আমি চাই না। আমি অলওয়েজ চাই যে আমি ম্যাক্সিমাম ফোর্সটা পাবো ম্যাগনেটিক ফিল্ড থেকে, কিন্তু এই আর্মেচার রিঅ্যাকশনের কারণে আমি যেটা হচ্ছে যে একটা অংশ আমাকে বিয়োগ করতে হচ্ছে, বাদ দিতে হচ্ছে। সো দ্যাট মিনস এই ডিস্টরশনটা আমি চাই না। আমি চাই যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা একদম ইউনিফর্ম থাকুক, জাস্ট লাইক দিস, একদম ইউনিফর্ম থাকুক এবং মাঝখানে সবগুলা কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করুক।
আমি চাই না যে এরকম ডিস্টর্ট হয়ে যাক এবং নিচের কতগুলো কন্ডাক্টর বাদ যাক বা এদিকে উপরে কতগুলো কন্ডাক্টর বাদ যাক, এটা আমি চাই না। আমি চাই সব কন্ডাক্টর ভার্টিক্যাল পজিশনটা ছাড়া সব কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাতে ইকুয়াল ভাবে যায়, সেটা আমি চাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি আর্মেচার ডিস্টরশনটা, সরি এই পোল ফ্লাক্স লাইনের যে ডিস্টরশনটা, সেটা আমি চাই না। নর্থ পোল আর সাউথ পোল থেকে আমি যে ফিল্ডটা পাচ্ছি সেটাতে আমি কোনো ডিস্টরশন চাচ্ছি না। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিস্টরশনটা আমি সরাবো কিভাবে? মানে আর্মেচার তো রিঅ্যাকশন দিবেই, এটা তো ন্যাচারাল। তার মধ্যে যে কারেন্ট গেছে সে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবেই, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমি যে ফিল্ডটা অ্যাপ্লাই করলাম দ্যাট ইজ আ পোল ফ্লাক্স লাইন, সেটা ডিস্টর্ট হবেই। তাহলে আমি এটা কিভাবে ম্যানেজ করব, মানে এটা কারেকশন কিভাবে করব, সেটা হচ্ছে প্রশ্ন, তাই না? এটা কারেকশন করার জন্য আমরা যেটা করি, এই যে ম্যাগনেটিক পোল যেগুলো আছে, মানে যে নর্থ পোল সাউথ পোল যেটা আমি তৈরি করেছি, সেখানে আমি কতগুলো ছিদ্র করে দিব। জুম করে দেখাই। আগে আমাদের ছিদ্রটা কোথায় ছিল? শুধুমাত্র আমার এই আর্মেচার অংশটুকুতে, মানে আমার এটা আমি আগের দিনে যে পার্মানেন্ট ম্যাগনেট পড়ানোর সময় দেখে আসছিলাম। একটু নিচে গিয়ে দেখাই। এই যে পার্মানেন্ট ম্যাগনেট পড়ার সময় দেখে আসছিলাম যে ইউজুয়ালি মানে আর্মেচারকে, অনেকগুলো আর্মেচার কয়েলকে একসাথে কয়েকটা স্লটে বসানো হয়, তাই না? যে এরকম অনেকগুলো স্লট থাকে, দুইটা স্লটের মাঝে একটা আর্মেচার কন্ডাক্টরকে বসানো যায়। সো এরকম 8টা স্লটে আমি চাইলে 4টা কন্ডাক্টরকে আর্মেচারকে বসাইতে পারবো। এরকম ভাবে অনেকগুলো আর্মেচারকে একসাথে একটা মানে কয়েকটা স্লটের ভিতরে বসানো হয়, যদি আমরা তখন একটা আর্মেচার নিয়ে চিন্তা করে আসছিলাম। ঠিক আছে, সো এই জিনিসটা আর কি এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে এখানেও সেম এসে দেখানো হয়েছে, মানে এখানে কয়টা টোটাল 8টা স্লটের ভিতরে 4টা আর্মেচার কানেক্টর বসানো আছে। ঠিক আছে, তো মাঝখানে অংশ আমরা বুঝলাম, সেটা হচ্ছে আর্মেচার কানেক্টর বসানোর জায়গা। আর যদি খেয়াল করে দেখো, এখানে এই যে নর্থ পোল যেটা ছিল আগে, যেটা আমার ম্যাগনেটের অংশ ছিল, আর এই যে সাউথ পোল যেটা আমার, এটাও আমার ম্যাগনেটের অংশই ছিল। এর ভিতরে আমি কি করছি, কয়টা ছিদ্র করে তার বসায় দিচ্ছি। ঠিক আছে, এর ভিতরেও ছিদ্র করে তার বসায় দিচ্ছি। কেন বসায় দিচ্ছি? যাতে করে আমার আর্মেচার তার ভিতরে কারেন্ট ফ্লো এর কারণে যে ফ্লাক্সটা তৈরি করলো, এটার কারণে ডিস্টরশনটা হচ্ছে, তাই না? এই ফ্লাক্সটাকে আমি ক্যান্সেল করতে পারি, এই ফ্লাক্সটাকে আমি পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, এর জন্য আমাকে কি করতে হবে? আর্মেচার নিজে থেকে যে ফ্লাক্স ক্রিয়েট করছে তার ইকুয়াল এন্ড অপোজিট ফ্লাক্স আমাকে ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে এগুলো হচ্ছে আর্মেচার কন্ডাক্টর। এই যে এখানে তোমার এই তিনটা, যেটা ভিতরের দিকে কারেন্টকে ঢুকাচ্ছে, এই তিনটা হচ্ছে আমার আর্মেচার কন্ডাক্টর। এটা হচ্ছে কোন দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে, যদি হিসাব করে দেখি, এই যে যেটা আর কি ডটেড লাইন না, যেটা হচ্ছে পুরোপুরি সলিড লাইন, পুরোপুরি সলিড লাইন যেটা, এটা হচ্ছে আর্মেচারের, এটা হচ্ছে আর্মেচার থেকে তৈরি ফ্লাক্সের লাইন। ঠিক আছে, এটাকে অপোজ করতে হলে আমাকে কি করতে হবে? আর্মেচার যদি আমার ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লাক্স তৈরি করে, আমাকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লাক্স তৈরি করতে হবে। তার মানে যদি আর্মেচার কয়েল ভিতরের দিকে কারেন্ট ফ্লো করায়, আমাকে তার পাশেই বাইরের দিকে কারেন্ট ফ্লো করছে এরকম 3টা কয়েল এখানে বসাইতে হবে, তাই না? এরকম 3টা ওয়্যার এখানে বসাইতে হবে। তাই কিন্তু করেছে, দেখো এখানে নর্থ পোলের ভিতরে 3টা ছিদ্র করে 3টা ওয়্যার বসানো হয়েছে, যারা আর্মেচারের অপোজিট সাইডে এখানে কারেন্ট ফ্লো করাচ্ছে। আর্মেচার 3টা ওয়্যার ভিতরের দিকে কারেন্ট ফ্লো করায়, এই 3টা ওয়্যার বাইরের দিকে কারেন্ট ফ্লো করায়, যার কারণে এই 3টা ওয়্যার আর্মেচারের অপোজিট ডিরেকশনে একটা কি করেছে, ফ্লাক্স তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, যে আর্মেচারের যেই ফ্লাক্সটা, যেটা আমার আর্মেচার ম্যাগনেটিক ফ্লাক্স, এটাকে রোটর ম্যাগনেটিক ফ্লাক্সও বলা যায়। ঠিক আছে, রোটর মানে যেটা ঘুরে, আর্মেচার এখানে ঘুরছে, তাই আর্মেচারটা আসলে রোটর। ঠিক আছে, তো এটাকে রোটর ম্যাগনেটিক ফ্লাক্স বা আর্মেচার ম্যাগনেটিক ফ্লাক্সও বলা যায়। এটাকে ক্যান্সেল করার জন্য এই 3টা ওয়্যার বসানো, এই 3টা ওয়্যার হচ্ছে আর্মেচার ম্যাগনেটিক ফ্লাক্সের অপোজিট সাইডে ফ্লাক্স ক্রিয়েট করে তাকে ক্যান্সেল করে দিবে, যার কারণে আমার ফিল্ডটা ডিস্টর্টেড হবে না, ফিল্ডটা আগের মতো এরকম ইউনিফর্ম থাকবে। ঠিক আছে, এজন্য যেহেতু এরকম ক্যান্সেল করছে এই এক্সট্রা ওয়্যার গুলা, এদেরকে বলে কম্পেনসেটিং উইন্ডিং। এখানে লেখা আছে কম্পেনসেটিং উইন্ডিং। এটা হচ্ছে কম্পেনসেট করে ফ্লাক্স যেটা এক্সট্রা ক্রিয়েট হয়ে গেল মানে আর্মেচার থেকে, সেটাকে কম্পেনসেট করে ক্যান্সেল করে দেয়। এজন্য এদেরকে বলা হয় কম্পেনসেটিং উইন্ডিং। ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যে কম্পেনসেটিং উইন্ডিং কি কাজ করে? যেখানে আমি লিখে দিয়েছি এক্সট্রা করে, the fluxes from the rotor coils and the compensating windings are equal and opposite to each other, and so they cancel each other. As a result, the magnetic neutral axis shifting and flux distortion can be prevented.
এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আর্মেচার রিঅ্যাকশন কি, কম্পেনসেটিং উইন্ডিং কি, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে? একদম মানে যেহেতু জিনিসটা একটু কনসেপ্ট ভিজুয়ালাইজ করা লাগে, একটু কমপ্লেক্স জিনিস, সো কোশ্চেন থাকলে করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি সামনের দিকে মুভ অন করব। কারো কোশ্চেন আছে কোনো এখন পর্যন্ত? আচ্ছা না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আবার মুভ করি। আচ্ছা, এখন একটু জুম আউট করি। আচ্ছা, আজকে আমরা কিছু, যেহেতু আমাদের আর্মেচার রিঅ্যাকশনটা পড়া শেষ আর শুধু স্টেপার মোডটা বাকি, আমি বলেছিলাম যে এক্সট্রা টাইম পেলে কিছু ম্যাথ এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিব। এখানে এখন আজকে আমরা ম্যাথ এক্সাম্পলই দেখব, ঠিক আছে? ম্যাথ এক্সাম্পল হয়তো মানে করে দেখাতে পারছি না এখানে লিখে লিখে, বাট মানে এক্সাম্পল গুলো অনেক সিম্পল দেখেই তোমরা দেখলেই বুঝবা। জাস্ট ইকুয়েশন গুলো যদি জানা থাকে এটা দেখলেই বোঝা যাবে। খুব সিম্পল ইকুয়েশন, কমপ্লেক্স কিছুই নাই, জাস্ট ইকুয়েশনের মান বসানো এবং রেজাল্ট বাইর করা। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল আজকে দেখা দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট এর এক্সাম্পল যদি দেখো, এক্সাম্পল 9.1, এখানে সবসময় মনে রাখবা একটা মেশিনের আগে যখন এরকম কয়েকটা সংখ্যা বসানো থাকে, অলওয়েজ মনে রাখবে এটা হচ্ছে তার রেটেড কন্ডিশন। রেটেড কন্ডিশন, এটা গত ক্লাসে বলে আসছিলাম। ফুল লোড কন্ডিশন বা রেটেড কন্ডিশন, অর্থাৎ যেই কন্ডিশনে আমার মেশিনটা সবচেয়ে ভালো কাজ করে, যেই কন্ডিশনে আমি তাকে অপারেট করতে চাই বা অপারেট করানো হয়, সেটা হচ্ছে আমার এই সংখ্যাগুলো। যেমন 50 হর্স পাওয়ার, এটা হচ্ছে তার রেটেড আউটপুট পাওয়ার। হর্স পাওয়ার মানে হচ্ছে পাওয়ারের ইউনিট, তার মানে হচ্ছে এটা রেটেড আউটপুট পাওয়ার। 250 ভোল্ট, 250 ভোল্ট কি হতে পারে কেউ চিন্তা করে বলেন তো? 250 ভোল্ট কি হতে পারে? এখানে ভোল্টেজ কি কি ছিল আমার? আচ্ছা, আমি শান্ট মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একবার দেখে আসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা। এটা ছিল আমার শান্ট মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে 250 ভোল্ট হচ্ছে দ্য রেটেড ভোল্টেজ। এখানে দুইটা ভোল্টেজ আমাদের কাছে আছে, একটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ, যেটা আমি অ্যাপ্লাই করি বাইরে থেকে আর্মেচারে, আরটা হচ্ছে আমার ইন্টারনালি জেনারেটেড হয়, ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজটা, ঠিক আছে? এইটা বা ব্যাক ইএমএফ বলা হয় এটাকে। তাহলে 250 ভোল্ট কোনটা হতে পারে, কি মনে হয়? একজন বলেন তো। টার্মিনাল। এক্স্যাক্টলি, টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ 250 ভোল্ট অ্যাপ্লাই করলে আমার মেশিনটা সবচেয়ে ভালো কাজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু দেখে আসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি কি ছিল, একটু মাথায় রাখা দরকার, ঠিক আছে? ম্যাথটা করার সময় লাগবে। শান্ট মোটরের ক্ষেত্রে আমার টোটাল কারেন্টটা ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি জিনিস, যেখানে যদি কার্শফ, এই তিনটা ইকুয়েশন দিয়ে আসলে ম্যাথটা করা যাবে। এটা আমরা প্রথম ইকুয়েশন জাস্ট ওহমস ল, IF = VT by RF, এটা ওহমস ল থেকে পাচ্ছ, ঠিক আছে? VT = EA plus IA RA, এটা হচ্ছে এই অংশটার ভিতরে যদি আচ্ছা হ্যাঁ, ভিটিটা কি? ভিটা আসলে এই দুইটা টার্মিনালের ভোল্টেজ, তাই না? ভিটা হচ্ছে যে এই টার্মিনালটার এই টার্মিনালটার মাঝে ভোল্টেজ ডিফারেন্স, তাই না? তাহলে এই ভোল্টেজ ডিফারেন্সটা কত সমান হবে? এই রেজিস্ট্যান্সের মধ্যে যে ড্রপটা হচ্ছে সেইটা প্লাস দিস ভোল্টেজ। এটা জাস্ট আমাদের কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে আমরা পাবো, ঠিক আছে? তাহলে এই দুইটা টার্মিনালের মধ্যে যদি আমার ভিটি ড্রপ হয়, সেটা হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ড্রপ প্লাস দিস ড্রপ প্লাস দিস ভোল্টেজ অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে আমার সেই ইকুয়েশন কেভিএল থেকে পাওয়া। আর এটা তো আমি বলে আসলাম, টোটাল কারেন্ট হবে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টের সমান, যোগফলের সমান। সো এখন ম্যাথটাতে আমরা ফেরত চাই। আচ্ছা, তাহলে সবার মাথায় একটু সার্কিটটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ম্যাথটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ম্যাথে অবশ্য সার্কিটটা অতটা কাজে লাগবে না। এই ম্যাথে কি কাজে লাগবে আমি বলে দিচ্ছি। দেখো ওরা কি বলেছে, ফার্স্টেই বলে দিয়েছে যে ডিসি শান্ট মোটর উইথ কম্পেনসেটিং উইন্ডিংস হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স। ওরা বলেই দিয়েছে এখানে কম্পেনসেটিং উইন্ডিং আছে। তাহলে আমার কি এখানে আর্মেচার রিঅ্যাকট্যান্স বা আর্মেচার রিঅ্যাকশন এটা কনসিডার করার দরকার আছে? না, নাই, কারণ কম্পেনসেটিং উইন্ডিং অলরেডি আছে। আচ্ছা, has an armature resistance including the brushes, compensating windings and the interpoles. আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আর্মেচার রেজিস্ট্যান্স এর ভিতরেই ওরা কম্পেনসেটিং উইন্ডিং এর যে লস হবে, ব্রাশের ভিতরে যে লস হবে বা ইন্টারপোলস যে লস গুলো হবে, সেগুলো আর্মেচার রেজিস্ট্যান্স এর ভিতরে ওরা কনসিডার করে ফেলছে। তাহলে আমি সার্কিটে যদি আর্মেচার রেজিস্ট্যান্স জানি, আমার ওই যে ব্রাশ ভোল্টেজ,
কম্পেনসেটিং উইন্ডিং এর ভোল্টেজ, এগুলো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। ব্রাশ ভোল্টেজ আমরা একদম শুরুর দিনের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখে আসছিলাম, একটা ব্রাশ ভোল্টেজ নামে ছোট একটা ভোল্টেজ সোর্স ছিল, ওইটাও কনসিডার করার দরকার নেই। আর্মেচার রেজিস্ট্যান্সের ভিতরে ওটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলা আছে 0.06 ohms, ইটস ফিল্ড কারেন্ট হ্যাজ এ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এত 50 ohm। এখানে আর অ্যাডজাস্টেবল আর আর এফ দুটাকে একসাথে করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে যে এই ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা ভ্যারিয়েবল ফিল্ড রেজিস্ট্যান্স, এটাকে আমি চাইলে বাইরে থেকে অ্যাডজাস্ট করতে পারবো। কেউ কি বলতে পারবে অ্যাডজাস্ট করা কেন দরকার, কেন কি কারণে এটা সবসময় ভ্যারিয়েবল রাখা হয় ফিল্ড রেজিস্ট্যান্সকে? খুব সহজ অ্যান্সার, স্যার স্পিড বাড়ানো কমানোর জন্য স্যার। এক্স্যাক্টলি, স্পিড কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। আচ্ছা, 50 ohms which produces a no load speed of 1200 rounds per minute, there are 1200 turns per pole। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে যে ওই যে এনএফ টা যেটা আমরা ক্যালকুলেট দেখে আসলাম, টার্নস পার পোল আর কি, ফিল্ড কয়েলের টার্ন আর দ্য শান্ট ফিল্ড উইন্ডিং। আচ্ছা, এখন বের করতে কি বলছে? বের করতে বলছে ফার্স্টে ফাইন্ড দ্য স্পিড অফ দিস মোটর when its input current is 100 ampere। তাহলে এখন আমাকে ইনপুট কারেন্টটা বলে দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে স্পিড বের করার জন্য। এখন একটা জিনিস অলওয়েজ মনে রাখতে হবে, আমরা এখন পর্যন্ত যত ইকুয়েশন দেখে আসছি স্পিডের জন্য আমরা একটা ইকুয়েশন পেয়েছি, একটা ইকুয়েশন আমরা স্পিড ইউজ করেছি, দ্যাট ইজ দিস ইকুয়েশন, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ম্যাগনেটিক ফ্লাক্স মাল্টিপ্লাইড বাই স্পিড। এই ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে যেটা আমরা অ্যাপ্লাই করছি, পোলার ফ্লাক্সটা, ঠিক আছে, সেটা মাল্টিপ্লাইড বাই দ্য স্পিড। একমাত্র এই ইকুয়েশন থেকে স্পিড বাইর করা পসিবল, আর কোন ইকুয়েশন আমরা পাই না এখন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি ওরা কি করেছে। এখন তার মানে আমাকে এই ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা কম্পেয়ার করেই এই স্পিডটা বের করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট এর ম্যাথে ওরা যেটা করেছে, যদি লোড মানে টোটাল কারেন্টের ভ্যালু হচ্ছে 100 অ্যাম্পিয়ার হয়, ওরা বলে দিয়েছে ইনপুট টোটাল কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, যেটা আমার কোথায় কোথায় ভাগ হবে, আর্মেচার একটা অংশ যাবে আর একটা অংশ ফিল্ডে যাবে, ঠিক আছে। তাহলে ওরা যেটা ফার্স্টে করেছে, ওরা ফার্স্টেই ফিল্ড কারেন্টটাকে বের করে ফেলেছে, ঠিক আছে। ফিল্ড কারেন্টটাকে বের করে ফেলেছে, কিভাবে বের করলো? ফিল্ড কারেন্ট আমরা প্রথম ইকুয়েশনে দেখে আসছি, সেটা হোমসের ল থেকে পাওয়া যায়, শান্ট মডেলের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ বাই ফিল্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। ফিল্ড রেজিস্ট্যান্স বলা আছে 50 ohms, টার্মিনাল ভোল্টেজ রেটেড কন্ডিশনে বলা আছে 250 ভোল্টস, সো আমি ফিল্ড কারেন্ট পেয়ে যাব 5 অ্যাম্পিয়ার, আর টোটাল কারেন্ট আমাকে কোশ্চেনে বলা আছে 100 অ্যাম্পিয়ার, সেখান থেকে আমি আর্মেচার কারেন্টটা পেয়ে যাচ্ছি। আর্মেচার কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল কারেন্ট মাইনাস দ্য ফিল্ড কারেন্ট, সো দ্যাট ইজ 95 অ্যাম্পিয়ারস, ঠিক আছে। এটা খুব সিম্পলি আমরা বের করে ফেলতে পারলাম। এরপর হচ্ছে ওই যে সেকেন্ড ইকুয়েশনটা আমরা দেখে আসছিলাম, যেটা আমরা কেভিএল অ্যাপ্লাই করে পাইলাম, সেটা কি ছিল? যে আমার টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজটা ইকুয়ালস হয় আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাক্রস এ ড্রপ প্লাস ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, সেটাকে ঘুরাই লিখলে আসে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইজ ইকুয়ালস টু টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ মাইনাস আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাক্রস এ ড্রপ, দ্যাট ইজ IARA, ঠিক আছে। তো এটা আমরা জানি 250 ভোল্টস, আর্মেচার কারেন্ট কিছুক্ষণ আগে বাইর করলাম 95 অ্যাম্পিয়ারস, আর্মেচার রেজিস্ট্যান্স আমাদের কোশ্চেনে বলা আছে এখানে 0.06 ohms, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাও পেয়ে গেলাম 244.3 ভোল্টস, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে যে ওরা কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে, কন্ডিশন বলা হয়েছে, দেখো নো লোড স্পিড হচ্ছে 1200 রাউন্ডস পার মিনিট, এটা কিন্তু ওরা বলে দিয়েছে, নো লোড স্পিড 1200 রাউন্ডস পার মিনিট। এখন প্রশ্ন হচ্ছে নো লোড কথাটার অর্থ কি, সেটা আমাকে বুঝতে হবে। নো লোড কথাটার মানে হচ্ছে, এটা আমি আগের দিন লস পড়ানোর সময় বলে আসছিলাম, এই যে এখানে বলে আসছিলাম, কোর লস, মেকানিক্যাল লস পড়ানোর সময় বলে আসছিলাম নো লোড কথাটার মানে কি। এটা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো এই গ্রাফটা দেখলে। নো লোড কথাটার মানে হচ্ছে যেখানে আমার মোটরটা সর্বোচ্চ স্পিডে ঘুরছে, কিন্তু তার উপর কোনো ইনডিউস টর্ক বা লোড টর্ক নাই, মানে কোনো লোডই তো নাই, তাহলে তাকে প্রেসারাইজ করার মতো কোনো আউটপুট ইকুইপমেন্ট নাই, ঠিক আছে, কোনো লোডই তাকে ঘোরার জন্য ফোর্স করছে না, তাহলে তার তো কোনো লোড টর্ক নাই, তার উপর কোনো ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু ইনডিউস টর্ক আছে। ইনডিউস টর্ক কেন আছে? কারণ আমি খুব ছোট অ্যামাউন্টে আর্মেচার কারেন্ট তাকে দিচ্ছি, মানে যেহেতু আমি টার্মিনাল ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার মানে অবশ্যই আমি আর্মেচার কারেন্ট দিচ্ছি, কিন্তু এই কারেন্টটা খুবই ছোট। কেন খুব ছোট? কারণ আমার বাইরে কোনো লোড নাই, আমার কোনো কিছুকে ঘুরাইতে হচ্ছে না, সো দ্যাটস ওয়াই পুরো সার্কিটে কারেন্টটা খুব ছোট। এই কথাটা এখানে বলে আসছিলাম, এই যে এখানে no load condition, then the output power of the motor is 0. Since the motor is at no load, load torque is 0, so induced torque will be quite low. That means armature current is very small, ঠিক আছে, আর্মেচার কারেন্টটা খুবই ছোট একটা ভ্যালু।
যার কারণে আমি এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে আমার ইটা মানে ড্রপটা, সেটাকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি না। কারণ রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপটা কি, কোথায় গেল, আচ্ছা নিচে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ। এখন আমার এই আর্মেচার কারেন্টটা খুবই ছোট ভ্যালু, নো লোড কন্ডিশন যেহেতু, তাহলে এই IARA এই অংশটাকে আমি নেগলেক্ট করতে পারি। কারণ ইএ হচ্ছে কত, আমি কিছুক্ষণ আগে একটা ভ্যালু বের করছিলাম 244 পয়েন্ট সামথিং ভোল্টস, তার মানে কি অনেক বড় 250 ভোল্টস এর কাছাকাছি একটা ভ্যালু। আর IA অনেক ছোট একটা ভ্যালু হবে, এটা আমি জেনে ফেলছি। আর আর্মেচার রেজিস্ট্যান্সও কি খুবই ছোট, 0.06 ওহমস, তার মানে এই টোটাল ভোল্টেজ ড্রপটা খুবই ছোট হবে, 1 ম্যাক্সিমাম 1 বা 2 ভোল্ট হবে। যার কারণে এটাকে নো লোড কন্ডিশনে আমি চাইলেই ইগনোর করতে পারি, নেগলেক্ট করতে পারি। এটাকে নেগলেক্ট করলে কি হবে কে বলতে পারবা? এই ই এর ভ্যালুটা কার সমান হবে এই ভোল্টেজ ড্রপটাকে ইগনোর করলে? টার্মিনাল ভোল্টেজের সমান। টার্মিনাল ভোল্টেজের সমান হবে, তাই না? সো নো লোড কন্ডিশনে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজের সমান, রাইট? তার মানে হচ্ছে নো লোড কন্ডিশনে এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাই হচ্ছে 250 ভোল্টস, সেটাই 250 ভোল্ট, যেটা আমার রেটেড কন্ডিশন দেয়া আছে ওইটাই। ঠিক আছে, এবার ম্যাথটাতে ফেরত যাই। তাহলে এটা হচ্ছে আমার এই যে 250 ভোল্টস নো লোড কন্ডিশনে। সো ওরা যেটা করছে, ওদের স্পিডটা বাইর করতে হবে হচ্ছে এই 244.3 ভোল্টস, এইটার জন্য এই ই এর জন্য ওদের স্পিডটা বাইর করতে হবে। আর ওরা নো লোড স্পিড অলরেডি জান, নো লোড স্পিড বলা আছে 1200 রাউন্ডস পার মিনিট। নো লোড স্পিডের জন্য আমার ইয়ে কত, মানে ইন্টারনাল জেনারেট ভোল্টেজ কত, 250 ভোল্টস, টার্মিনাল ভোল্টেজের সমান। এখন প্রশ্ন হচ্ছে এই কোশ্চেনটা কিভাবে আসলো? এই কোশ্চেন থেকে বুঝতেই পারছো যে এখানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাকে স্পিডের সমানুপাতিক ধরা হয়েছে। স্পিড যত বাড়বে, সরি হ্যাঁ, স্পিড যত বাড়বে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ তত বাড়বে। এখন এইটা, এই যে সমানুপাতিক কন্ডিশনটা, এটা ফুলফিল করার জন্য কি প্রয়োজন, আমরা এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে যদি আমাকে এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজকে স্পিডের সমানুপাতিক করতে হয়, তাহলে অবশ্যই আমার ফ্লাক্সটা কি হইতে হবে, কনস্ট্যান্ট হইতে হবে। ফ্লাক্স কিন্তু কনস্ট্যান্ট হইতে হচ্ছে এই ক্ষেত্রে, কে তো অলরেডি কনস্ট্যান্ট, আমরা জানি। ফ্লাক্সটাই কনস্ট্যান্ট হইতে হবে। ফ্লাক্স কনস্ট্যান্ট হইতে হলে আমাকে কাকে কনস্ট্যান্ট হইতে হবে বলতে পারবা? ফ্লাক্স কোথা থেকে আসে, ফ্লাক্স কোথা থেকে আসে, আমি ফ্লাক্স কোথা থেকে দেই? ফিল্ড কারেন্ট থেকে। ফিল্ড কারেন্ট থেকে দেই, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে ফ্লাক্সকে কনস্ট্যান্ট করতে হলে আমাকে ফিল্ড কারেন্টকে কনস্ট্যান্ট করতে হবে। এবং ফিল্ড কারেন্ট কিন্তু আমরা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টই আছে, দেখো 5 অ্যাম্পিয়ার্স, সেটা কিন্তু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ আমার ফিল্ড রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, ফিল্ড রেজিস্ট্যান্সকে আমি 50 ওহমে আটকায় রাখছি, এজন্য ফিল্ড কারেন্টও কনস্ট্যান্ট। আর ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট মানে আমার জেনারেটেড ফ্লাক্সও কনস্ট্যান্ট। আর ফ্লাক্স কনস্ট্যান্ট মানে হচ্ছে আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা হচ্ছে স্পিডের সমানুপাতিক। সো তখন আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে 250 ভোল্টস এর জন্য আমি জানি 1200 রাউন্ডস পার মিনিট, সো 244.3 এর জন্য কত সেটা বের করে করতে পারবো, যেটা আসছে 1173 রাউন্ডস পার মিনিট। So this is the procedure to do the first math, ঠিক আছে? এবং বি নাম্বার ম্যাথটা হুবহু সেম জিনিস, বলছে যে জাস্ট ইনপুট কারেন্ট চেঞ্জ করেছে, টোটাল কারেন্টটা চেঞ্জ করে দিয়েছে। টোটাল কারেন্ট আগে ছিল 100 ওহমস, সরি 100 অ্যাম্পিয়ার, এখন হচ্ছে সেটা 200 অ্যাম্পিয়ার। জাস্ট ইনপুট কারেন্টটা চেঞ্জ করে দিয়ে বের করতে বলছে। সি নাম্বারটাও সেম, সেখানে ইনপুট কারেন্ট 300 অ্যাম্পিয়ার। তাহলে তিনটা ম্যাথই আসলে সেম, খালি ইনপুট কারেন্টটা আলাদা। লাস্টে কি ওরা যেটা বলছে, ওদের উদ্দেশ্য যেটা, সেটা ছিল যে তোমাকে দিয়ে একটা স্পিড টর্ক কার্ভ, মানে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আঁকানো, ড্র করানো, ঠিক আছে? তুমি যেহেতু এই তিনটার জন্যই স্পিডটা বের করে ফেলছো, আর টর্ক কিভাবে বের করবা? টর্ক হচ্ছে তুমি আর্মেচার কারেন্ট থেকে বের করবা, কে ফাই IA। সেটা টর্কটা ওরা কিভাবে বের করছে আমরা দেখি। হ্যাঁ, টর্কটা ওরা বের করছে হচ্ছে এই ইকুয়েশন থেকে। আচ্ছা হ্যাঁ, এটা আমি এখানে যে কনভার্টেড পাওয়ার, এটাকে আমরা বলছি কনভার্টেড পাওয়ার, ঠিক আছে? ডি নাম্বারে কনভার্টেড পাওয়ার বলতে আমরা বুঝাচ্ছি যে আমি এখানে ইনপুট কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, আউটপুট পাচ্ছি হচ্ছে আমি মেকানিক্যাল পাওয়ার। তার মানে কারণ পাওয়ারটা কনভার্ট হচ্ছে না, এজন্য এটাকে বলে কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ারটাকে আমি ইকুয়াল বলছি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আর্মেচার কারেন্ট, ঠিক আছে? এটা কেন বলছি এটা একটু ব্যাখ্যা করে আসি। যদি তুমি সার্কিটটা দেখো, আচ্ছা হ্যাঁ এখানে ঠিক আছে, এখন দেখো সার্কিটে দেখো আমার লোডটা কোথায় লাগানো আছে সেটা তোমাকে বুঝতে হবে। লোডটা কিন্তু এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি মানে কোন অংশ মোটরের, কে বলতে পারবে যে ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা যেই সিম্বলতে দেখানো আছে এটা মোটরের কোন অংশ? আর্মেচারের অংশ। আর্মেচার অংশ। সো আমার লোডটা কোথায় লাগানো থাকে? লোডটা কিন্তু আর্মেচারের সাথে যে শাফট থাকে বা যেই কি বলে যেই
দণ্ডটা বা এটা কি বলবো যে শাফটটা বের হয়ে আসে সেটার সাথে কিন্তু লোডটা লাগানো থাকে, ঠিক আছে? সো আলটিমেটলি আর্মেচারের সাথে লোডটা লাগানো। সো আউটপুট পাওয়ারটা কি মানে যেটা আর্মেচার আমাকে প্রোভাইড করছে সেটাই, এবং আর্মেচার অ্যাক্রস ভোল্টেজটা কত? ইন্টারনাল জেনারেট ভোল্টেজ P ইকুয়ালস টু VI, সেই সূত্র থেকে আউটপুট পাওয়ারটা হচ্ছে আর্মেচার অ্যাক্রস ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আর্মেচার কারেন্ট, সেখান থেকে আসছে EA ইনটু IA, ঠিক আছে? তাহলে আলটিমেটলি বলছি হ্যাঁ এখানে, সো আলটিমেটলি তোমার পিক কনভার্টার পাওয়ার হচ্ছে EA ইনটু IA, এবং এটা কিভাবে বলা যায়? ওমেগা ইনটু ইনডিউস টর্ক, মানে স্পিড ইনটু টর্ক, এটাও বলা যায়, ঠিক আছে? এটা তোমরা অলরেডি মানে ফিজিক্সের সূত্র থেকে জানো যে পাওয়ার ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার স্পিড মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার টর্ক, ঠিক আছে? এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে লিনিয়ার ক্ষেত্রে যদি বলি, লিনিয়ার ক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই লিনিয়ার ফোর্স, সেটা হচ্ছে আমার লিনিয়ার পাওয়ার। এক্ষেত্রে পাওয়ারটা ওইভাবে বের করা যায়, অ্যাঙ্গুলার ফোর্স মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার স্পিড, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি জাস্ট এই ফার্স্ট অংশটি ইউজ করলে আমার কাজ হয়ে যাবে। আমার যেটা লাগবে, সরি ফার্স্ট না সেকেন্ড অংশটুকু, EA IA ইজ ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাইড বাই ইনডিউসড টর্ক, সেখান থেকে আমি ইনডিউসড টর্কটা বের করতে পারবো। আমি অলরেডি আমার ইন্টারনাল জেনারেট ভোল্টেজ প্রত্যেকটা ABC প্রত্যেকটা অংশে বের করে আসছি, আর্মেচার কারেন্টের প্রত্যেকটা অংশে বের করে আসছি, ওমেগা আমি প্রত্যেকটা অংশে বের করে আসছি, ওমেগাটা আমাকে বের করতে বলা হয়েছিল, ঠিক আছে? সো আলটিমেটলি আমি তিনটা অংশের ABC তিনটার জন্য আমি ইনডিউসড টর্ক বের করতে পারবো। প্রথমটার জন্য আমার ইনডিউসড টর্ক ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ছিল হচ্ছে 244.3 ভোল্টস, যার জন্য আর্মেচার কারেন্ট ছিল 95 অ্যাম্পিয়ার, এবং স্পিড আমি পেয়েছিলাম কত? 1173 রাউন্ডস পার মিনিট। এখন এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমার স্পিডটা কোশ্চেনের রাউন্ডস পার মিনিটেই দেওয়া থাকবে। আমার দায়িত্ব হচ্ছে এই যে ওমেগা যেটা দেখতে পাচ্ছ, দেখো দুই জায়গায় কিন্তু দুই ইকুয়েশন দুই নোটেশন ইউজ করা, খেয়াল করো নোটেশন কোথায় ডিফারেন্ট। দেখো এখানে কিন্তু আমার স্পিডের জন্য n ইউজ করা, n এর ইউনিট হচ্ছে রাউন্ডস পার মিনিট, আর এখানে আমার স্পিডের জন্য কি ইউজ করা? ওমেগা ইউজ করা, ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাকে কি করতে হবে? রাউন্ডস পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। একটা রাউন্ডের ভিতরে কত রেডিয়ান থাকে, মানে একটা পূর্ণ ঘূর্ণনের ভিতরে, পুরো সার্কেলের ভিতরে কত রেডিয়ান থাকে? 2π রেডিয়ান, ঠিক আছে? আর একটা 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে হচ্ছে আমি এর রাউন্ডস পার মিনিটকে 2π/60 দিয়ে মাল্টিপ্লাই করলেই রেডিয়ান পার মিনিট রেডিয়ান পার সেকেন্ড পেয়ে যাবে। ওরা কিন্তু তাই করেছে, 1173 কে 2π/60 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, সেটাকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করার জন্য, ওমেগায় নিয়ে আসার জন্য, ঠিক আছে? এই জন্য আলটিমেটলি ওরা ইনডিউস টর্কটা পেয়েছে 190 নিউটন মিটার। মানে এটা হচ্ছে তুমি ওই যে কি বলে এসএ ইউনিট স্কেলে করছো সবকিছু, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইউনিট স্কেলে সবকিছু করছো আর কি। যেভাবে তুমি তিনটা ক্ষেত্রে ইনডিউস টর্ক বের করতে পারবা, আর স্পিড তুমি জানো, সেখান থেকে তুমি জাস্ট গ্রাফ বসে এরকম একটা বের করে ফেলতে পারবা, গ্রাফ এঁকে ফেলতে পারবা, ঠিক আছে? তো এই ম্যাথটাতে কারো হ্যাঁ বলো। না স্যার, প্রবলেম নাই স্যার ম্যাথে, স্যার আমরা একটু ব্রেক নিতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো তোমাদের আচ্ছা 10 মিনিটস নাও, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা আবার শুরু করি, ঠিক আছে? 10 মিনিটস ব্রেক শেষ আমার মতে, অলমোস্ট 11 বাজে, তো আমরা আবার শুরু করি, ঠিক আছে? আচ্ছা সো আমরা এতক্ষণ একটা ম্যাথ দেখে আসছি। সো আরেকটা যে ম্যাথ আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, এখানে আমি এই ডগ ফাইলটা পুরো 4টা ম্যাথ রেখেছি, এবং আমার মনে হয় যে তোমরা যদি ফার্স্ট ম্যাথটা যেটা আমি বুঝাইলাম এখন সেটা বুঝে থাকো, তাহলে নেক্সট যে দুইটা ম্যাথ আমি বলে আসি কোন দুইটা ম্যাথ, একটা হচ্ছে 9.2 আর একটা হচ্ছে 9.5। এই দুইটা ম্যাথ তোমরা ইজিলি বুঝবা। 9.2 তে যদি একটা জিনিস না বুঝতে পারো সেটা আমি বুঝাই দিই, সেটা হচ্ছে যে হ্যাঁ 9.2 এর কোশ্চেনেই এরকম একটা কার্ভ দেয়া আছে। 9.2 এর কোশ্চেনে এরকম একটা কার্ভ দেয়া আছে, এটাকে আমরা বলছি হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভ, ঠিক আছে? ম্যাগনেটাইজেশন কার্ভ বলা হচ্ছে। ম্যাগনেটাইজেশন কার্ভ জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে আমার ম্যাগনেটাইজেশনের সোর্সটা কি মোটরে, সেটা হচ্ছে আমার ফিল্ড কারেন্ট, তাই না? তো আমি এক্স অ্যাক্সিসে ফিল্ড কারেন্টটাকে রাখবো,
ওয়াই অ্যাক্সিসে রাখবো হচ্ছে ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ। ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ মানে আসলে কি, যখন আমার ওপেন সার্কিট এই কথাটার মানে কি, নো লোড, কোনো লোড নাই, যার কারণে আমার আউটপুট টার্মিনালটা ওপেন আছে, কোনো লোড নাই। আর যখন কোনো লোড থাকছে না তখন কিন্তু আমার টার্মিনাল ভোল্টেজটা অলমোস্ট ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের সমান। তার মানে হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিসে আসলে আলটিমেটলি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজকেই রাখছি। ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে যেটা মনে রাখতে হবে, যদি এই গ্রাফটা কিন্তু কনস্ট্যান্ট স্পিডের জন্য আঁকা মোটর, যেমন এই যেখানে বলা আছে the magnetization curve of a typical 250 volt DC motor taken at a speed of 1200 rounds per minute। তার মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট স্পিডের জন্য নেওয়া হয়েছে। এখন যেহেতু এটা কনস্ট্যান্ট স্পিডের জন্য নেওয়া, তার মানে কি যে আমাদের ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইকুয়ালস টু কত, k phi ওমেগা, রাইট? সো সেখানে কেটা কনস্ট্যান্ট, এখানে স্পিডটাও কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট। তার মানে এখানে আলটিমেটলি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটার সাথে কে চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। স্পিড যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে, তার মানে আলটিমেটলি ওয়াই অ্যাক্সিস আসলে ফ্লাক্সই চেঞ্জ হচ্ছে সমানুপাতিক হারে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস আলটিমেটলি ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে প্রপোর্শনাল হারে। ওকে, সো এই জন্য এটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন কার্ভ। এখানে আমি ফিল্ড কারেন্টের সাথে সাথে আমার ফ্লাক্সটা কতখানি চেঞ্জ হচ্ছে সেটার একটা মেজার পেতে পারি, তাই এটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভ। আমি কতখানি ম্যাগনেটাইজেশন করতে পারলাম ফিল্ড কারেন্ট অ্যাপ্লাই করে, সেটা এখান থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো এই গ্রাফটা সাহায্য নিয়ে গ্রাফটা থেকে ডেটা বের করে, যে 4.3 অ্যাম্পিয়ারে আমার ডেটা নেওয়া লেগেছে 233 ভোল্ট, এই ডেটা নিয়ে তার ম্যাথটা করতে হয়। তো ম্যাথটা আই থিংক তোমরা দেখলেই বুঝবা। ঠিক আছে, এটাও শান্ট ডিসি মোটরের ম্যাথ, সব ইকুয়েশন তোমাদের জানা। আচ্ছা, একটা ইকুয়েশন একটা নিউ, এটা আমি বলে দেই। এই কোশ্চেনটা আসছে হচ্ছে তোমার কিছুক্ষণ আগে আমি যে দেখে আসলাম, হচ্ছে আর্মেচার রিঅ্যাকট্যান্স, মানে এখানে আর্মেচার রিঅ্যাকট্যান্সটাকে নিয়ে আসতে হবে, একেবারে কম্পেনসেটিং উইন্ডিং এই ম্যাথ ইউজ করে না, যার কারণে হচ্ছে আমাকে এই যে এই ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। এই যে এই কোশ্চেন নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে, নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স ইজ ইকুয়ালস টু NFIF মাইনাস আর্মেচার রিঅ্যাকট্যান্স। এখন এই নেট ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে যদি আমি আবার এরকম একটা ফরম্যাটে ভাঙি, যে টার্ন মানে টোটাল নাম্বার অফ টার্নস মাল্টিপ্লাইড বাই কারেন্ট। ঠিক আছে, এখানে কি আগে কি ছিল, আমার নেট ম্যাগনেটোমোটিভ ফোর্সটা ছিল হচ্ছে NFIF, কিন্তু যদি আমি আর্মেচার রিঅ্যাকশনকে কনসিডার করি, কম্পেনসেটিং উইন্ডিং ইউজ না করি, সেক্ষেত্রে আমার এই আর্মেচার রিঅ্যাকট্যান্সটাকে বাদ দিতে হচ্ছে। তার মানে কি, এফ নেটটাকে যদি আমি এখন ফিল্ড কারেন্ট দিয়ে এক্সপ্রেস করতে চাই, তখন কিন্তু আগের আইএফ দিয়ে এক্সপ্রেস করতে পারবো না। এখন আমাকে নতুন আইএফ, নতুন ফিল্ড কারেন্ট কনসিডার করতে হবে। সেই ফিল্ড কারেন্টকে যদি আমি ধরি আইএফ প্রাইম বা আইএফ স্টার, যে কোনো কিছু, সেক্ষেত্রে বাম দিকে চলে আসবে কি NFIF স্টার ইজ ইকুয়ালস টু NFIF মাইনাস আর্মেচার স্যার লাস্ট লাইনটা একবার রিপিট করুন স্যার। আচ্ছা, লাস্ট লাইনটা হচ্ছে যে আমার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা আগে কি ছিল, NFIF, টোটাল নাম্বার অফ টার্নস অফ দ্য ফিল্ড কয়েল মাল্টিপ্লাইড বাই দ্য ফিল্ড কারেন্ট, তাই না? এখন আমার আর্মেচার রিঅ্যাকট্যান্সটার কারণে কিছু ম্যাগনেটোমোটিভ ফোর্সকে মাইনাস করতে হচ্ছে। তার মানে এখন যদি আমি নেট যে ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটাকে ফিল্ড কারেন্টের সাথে রিলেট করতে চাই ওই NFIF সূত্র দিয়ে, তাহলে কিন্তু আমি ডাইরেক্টলি রিলেট করতে পারবো না। তখন আমাকে আইএফ এর জায়গায় অন্য কিছু একটা ইউজ করতে হবে, ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট ইউজ করতে হবে, ফিল্ড কারেন্ট ইউজ করতে হবে। সেটাকে আমি আইএফ স্টার ধরে নিচ্ছি। মানে সহজ কথা, আমি এফ নেট কে NFIF স্টার এভাবে লিখতে চাই। ঠিক আছে, যেটা ওরা যে এই ম্যাথটাতে মানে করেছে, দেখাই এই ম্যাথটাতে যে এই লাইনটা খেয়াল করো, ওরা এফ নেটটাকে মানে নেট ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে জাস্ট ওই আগের ফরম্যাটে এক্সপ্রেস করেছে, যে কি বলে টোটাল নাম্বার অফ টার্নস মাল্টিপ্লাইড বাই দ্য কারেন্ট। কিন্তু এখন আর কারেন্টটা আইএফ নাই, এখন আইএফ স্টার হয়ে গেছে। কেন? কারণ ওই যে আর্মেচার রিঅ্যাকট্যান্স অংশটুকু মাইনাস করতে হচ্ছে, এজন্য আমার কারেন্টের মাঝে কিছু চেঞ্জ চলে আসছে, ওটা করে এক্সপ্রেস করছে আইএফ স্টার দিয়ে। সো NFIF স্টার ইজ ইকুয়ালস টু NFIF মাইনাস আর্মেচার রিঅ্যাকট্যান্সের কারণে যে ম্যাগনেটোমোটিভ ফোর্স সেইটা। এখন তারপর দুই পাশে ওরা NF দিয়ে ভাগ করে দিয়েছে, সেখান থেকে এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, ওরা দুই পাশে জাস্ট টোটাল নাম্বার অফ টার্নস ভাগ করে ফেলার কারণে এই কি বলে ইকুইভ্যালেন্ট যে ফিল্ড কারেন্টটা সেটার একটা ইকুয়েশন আর পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্ট বলতে পারো। আর্মেচার রিঅ্যাকট্যান্সকে কনসিডার করলে আমার ফিল্ড কারেন্টে যে চেঞ্জটা চলে আসে, দ্যাট দিস ইজ দ্যাট চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে সেই চেঞ্জড ফিল্ড কারেন্টটা। ঠিক আছে, আচ্ছা, সো এখানে ওরা কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করে না, এটা ওরা কোশ্চেন হয়তো বলে দিয়েছে যে উইদাউট কম্পেনসেটিং উইন্ডিং। তার মানে তোমাকে এখানে
আর্মেচার রিঅ্যাকট্যান্সকে কনসিডার করে ফিল্ড কারেন্টকে বের করতে হবে। ঠিক আছে, সো তুমি আগের মতোই, আগে যেমন আমরা যে 250 ভোল্টকে 50 ওহম দিয়ে ভাগ করে ওহমসের ল থেকে ফিল্ড কারেন্ট বের করেছিলাম, এখন জাস্ট একটা স্টেপ বেশি করতে হবে। এখন তোমার এই আর্মেচার রিঅ্যাকট্যান্সের অংশটুকুকে নিয়ে কনসিডার করে ফাইনাল ফিল্ড কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, এটাই আর কি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, বাকি সব আগের মতোই। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা করতে পারো বাকিটুকু। 9.5 ও সেম, খালি হচ্ছে এখন শান্টের জায়গায় সিরিজ ডিসি মোটর। আগে তুমি শান্ট ডিসি মোটরের সার্কিট ইউজ করেছিলা, এখন সিরিজ ডিসি মোটরের সার্কিট ইউজ করে করবা। জাস্ট এই ইকুয়েশন একটু চেঞ্জ আসবে। ইকুয়েশন আগে শুধুমাত্র আর্মেচার রেজিস্ট্যান্স কনসিডার করা লাগতো, মানে ভোল্টেজ ড্রপটা আর্মেচার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কনসিডার করা লাগতো, এখন তোমার ফিল্ড রেজিস্ট্যান্সকে সাথে নিয়ে কনসিডার করতে হবে, কারণ ফিল্ড রেজিস্ট্যান্স এখন আর্মেচারের সাথে সিরিজে চলে আসছে। দ্যাটস ওয়াই কেভিএল এ একটু চেঞ্জ আসবে। ঠিক আছে, এইটাই আর কি। তো এগুলো তোমরা আই থিংক ইকুয়েশন দেখলে বুঝবে, এগুলো আগের ইকুয়েশন, 9.1 এর ইকুয়েশন ওরা এখানে ইউজ করে করেছে, এটা দেখলেই বুঝবা। আমি তোমাদের 9.8 টা একটুখানি আইডিয়া দেই। 9.8 টা আমি আগের দিন বলেছিলাম, এটা হচ্ছে যে কি বলে যে পাওয়ার লস এবং এফিসিয়েন্সি রিলেটেড একটা ম্যাথ, এবং খুব ভালো একটা চমৎকার একটা ম্যাথ, যেখানে তুমি সব ধরনের পাওয়ার কনসিডার করে আলটিমেট আউটপুট পাওয়ারটা বের করো। ঠিক আছে, সেখানে ওরা কোশ্চেনে তাই বলেছে, হাউ মাচ পাওয়ার ইজ আউটপুট ফ্রম দিস মোটর অ্যাট রেটেড কন্ডিশনস। তোমাকে আলটিমেট আউটপুট পাওয়ারটা বের করতে হবে। সেটার জন্য কি করতে হবে, আমরা আগের দিন ফর্মুলা দেখে আসছিলাম। ফর্মুলা কি ছিল, সব ইনপুট পাওয়ার থেকে ইনপুট পাওয়ার থেকে সব লসকে আমার বাদ দিতে হবে, তখন আমি আউটপুট পাওয়ারটা পেয়ে যাব। এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা এখানে করতে হবে। এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে সব লস গুলাকে বের করা। লস গুলো বের করে ফেলার পর আর কোনো চ্যালেঞ্জ নেই, জাস্ট মাইনাস করে দিয়ে আউটপুট পাওয়ারটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা সেটাই করছি। দেখো কিছু মানে এখানে ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আমরা লস গুলো এখানে বের করব। যেমন ফার্স্টে দেখো ওরা বলে দিয়েছে রেটেড কন্ডিশন গুলো এখানে বলে দেওয়া আছে। তারপর এখানে ওরা বলে দিয়েছে যে রেটেড আর্মেচার কারেন্ট 170 অ্যাম্পিয়ার সেটা বলা আছে, রেটেড ফিল্ড কারেন্ট বলা আছে। আচ্ছা, এখন দেখো ওরা কিন্তু বলেছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একটু জুম করে দেখাই। when the rotor is blocked an armature voltage of 10.2 volt exclusive of brushes produces 170 ampere of current flow and a field voltage of 250 volt produces a field current flow of 5 amperes. প্রশ্ন হচ্ছে এই রোটর ইজ ব্লকড, এই কথাটা কেন আসছে, কি মনে করতে পারবা? কখন আমরা রোটরকে ব্লক করে কাজ করি? ব্লক রোটর কন্ডিশনে কখন কাজ করা লাগে? মনে আছে গত ক্লাসে বলেছিলাম এটা। যখন স্যার টর্কটা বের করতে হয়। অ্যাকচুয়ালি টর্ক না, এটা হচ্ছে তোমার যখন একটা লস বাইট করতে হয়, কোন লসটা সেটা মনে করা ট্রাই করো। দুইটা লস আমার রোটর, একটা করতে হয় ব্লক রোটর কন্ডিশনে আর একটা করতে নো লোড কন্ডিশনে। ব্লক রোটর কন্ডিশনে আমরা কোনটা করতাম, লস ক্যালকুলেট, খেয়াল আছে? এই দেখো এটা আমরা আগের দিন বলে আসছিলাম, এই যে এখানে বলে আসছিলাম তোমার কপার লসকে অলওয়েজ আমার ব্লক রোটর কন্ডিশনে বের করতে হয়। ঠিক আছে, এই যে দেখো, to determine the resistance of the armature circuit in a machine, block its rotor so that it cannot turn. তার মানে তুমি কপার লসকে বের করার সময় অলওয়েজ রোটরকে ব্লক করে কাজ করতে হবে, আর কোর লসকে বের করার সময় নো লোড কন্ডিশনে কাজ করতে হবে। তাহলে এই দুইটা এক্সট্রিম কন্ডিশনে দুইটা লস তুমি বের করো। ঠিক আছে, ম্যাথে এটাই বলেছে ওরা। ঠিক আছে, ম্যাথে ওরা এটাই বলে দিচ্ছে যে প্রথম কন্ডিশনটা হচ্ছে কপার লসকে বের করার জন্য, যেটা ওরা এখানে বলেছে when its rotor is locked armature voltage of এত এগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে। এই ইনফরমেশন গুলো হচ্ছে মেইনলি কপার লসকে বের করার জন্য। এখন কপার লস বের করার জন্য আমার কি কি লাগবে? কপার লস কি, আই স্কয়ার আর লস, তার মানে হচ্ছে আমার আর্মেচার কারেন্ট লাগবে, আর্মেচার রেজিস্ট্যান্স লাগবে, ফিল্ড কারেন্ট লাগবে, ফিল্ড রেজিস্ট্যান্স লাগবে। এই চারটা জিনিস জানলে আমি টোটাল কপার লসটা পেয়ে যাব। সো ওরা কিন্তু সবই বলে দিয়েছে এখানে। ওরা দেখো এখানে আর্মেচার কারেন্ট বলে দিয়েছে, ওরা ফিল্ড কারেন্টও বলে দিয়েছে। আমার কাজ হচ্ছে রেজিস্ট্যান্স গুলোকে বের করা। সো রেজিস্ট্যান্স গুলো কিভাবে বের করব, এই যে এখানে ওরা করে দিয়েছে ম্যাথটা। আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 10.2 ভোল্টস বাই 170 অ্যাম্পিয়ার। এটা কিভাবে আসলে আমি বলি, যখন তোমার ব্লক রোটর কন্ডিশন, তখন তুমি খেয়াল করে দেখো, ওই গ্রাফটা মনে করে দেখো, ব্লক রোটর কন্ডিশন আমার কোনটা জিরো ছিল, স্পিড জিরো নাকি টর্ক জিরো, কোনটা জিরো? ব্লক রোটর কন্ডিশনে মনে করে দেখো, এই দেখো কোনটা জিরো, স্পিড জিরো, তাই না? আমার ইনডিউস টর্ক কিন্তু আছে, কিন্তু স্পিড জিরো। স্পিড জিরো হইলে আমার কোন ভোল্টেজটা জিরো হবে বলো? স্পিড জিরো হলে কোন ভোল্ট সার্কিটে কোন ভোল্টেজটা জিরো হয়ে যাবে? আরএফ। আরএফ না, ভোল্টেজ, কোন ভোল্টেজটা জিরো হবে? দুইটা ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ আর একটা কি ইন্টারনাল জেনারেট ভোল্টেজ, তাই না? ওটা ইকুয়ালস টু কি ছিল, কে ফাই ওমেগা। কে ফাই ওমেগা, জি স্যার।
তো তার মানে হচ্ছে তুমি যখন নো লোড ব্লক লোডের কন্ডিশনে কাজ করো তখন তোমার ওমেগাটা কিন্তু 0, which means that তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ which was equals to constant multiplied by flux multiplied by speed যেহেতু 0 ও ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ সহজ কথা এটা হচ্ছে আর্মেচার অ্যাক্রস ভোল্টেজ, ওই আর্মেচার অ্যাক্রস ভোল্টেজটা 0। তার মানে কি আর্মেচার অ্যাক্রস ভোল্টেজ যদি 0 হয়, যদি তুমি সার্কিটটা দেখো, সার্কিট কই, এটা শান্ট ডিসি মোটরের জন্য করা, ঠিক আছে। সো আমি শান্ট সার্কিটটা দেখে দেখো, যদি তোমার এখানে ভোল্টেজটা 0 হয় তার মানে কি এটা শর্ট হয়ে গেছে পুরোটা। এটা শর্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে তুমি, তার মানে কি তোমার টার্মিনাল ভোল্টেজ পুরোটাই কার অ্যাক্রস যাচ্ছে, আর্মেচার রেজিস্ট্যান্সের অ্যাক্রস যাচ্ছে, তাই না? তার মানে ব্লক লোডের কন্ডিশনে এই জিনিসটা আর্মেচার অ্যাক্রসের ড্রপ পুরোটাই 0, কারণ তোমার রোডটা ব্লক হয়ে আছে। তার মানে হচ্ছে এটা পুরোটা শর্ট হয়ে আছে, এখানে পুরোটা তার আছে, যার কারণে তোমার টার্মিনাল ভোল্টেজটা পুরোটাই ড্রপ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স অ্যাক্রসে। সো তুমি এখানে যদি ওহমস এর লটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এনা, বা এখান থেকে দেখতে পারো ইএ যদি এই ইকুয়েশনটাতে ইএটাকে 0 করে দাও তাহলে VT is equals to IA RA, তার মানে RA মানে হচ্ছে VT by IA, ওহমস এর ল অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো সেখান থেকে ওরা হচ্ছে এই জিনিসটা বের করেছে, ঠিক আছে, যে RA is equals to VT by 170 অ্যাম্পিয়ার, সেখান থেকে ওরা বের করেছে। আর ফিল্ড রেজিস্ট্যান্স তো অলওয়েজ আমরা ওহমস এর ল দিয়ে বের করি, সেটা হচ্ছে VT by ফিল্ড কারেন্ট, ওহমস এর ল দিয়ে বের করা যাবে। সো দুইটা রেজিস্ট্যান্স যদি বের হয়ে যায় তাহলে আমি দুইটা লসও বের করে ফেলতে পারবো, দুইটা কপার লস, একটা আর্মেচার কপার লস আর একটা হচ্ছে ফিল্ড কপার লস। দুইটা কারেন্ট জানি, দুইটা রেজিস্ট্যান্স জানি, আই স্কয়ার আর লস দুই ক্ষেত্রে বাই করে ফেলতে পারবো। টোটাল কপার লস হবে দুইটা লসের যোগফল, দ্যাট ইজ 1734 যোগ 1250 এই ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড যে লসটা আমরা পড়েছিলাম সেটা কি ছিল? কপার লসের পর ছিল হচ্ছে আমাদের ব্রাশ লস, ব্রাশ ভোল্টেজ লস। অ্যাকচুয়ালি সেটা আমরা কি বলেছিলাম, যে ব্রাশের অ্যাক্রসে ওই যে হিটিং এর কারণে বা স্পার্ক জেনারেশনের কারণে যে লসটা হয় সেটাকে আমরা মডেল করি হচ্ছে ব্রাশ লস দিয়ে, তাই না? তো এটা হচ্ছে সেই ব্রাশ ভোল্টেজ লসটা। সো এটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি আমরা কনসিডার করি না, কারণ এটা খুবই ছোট হয়। দেখো এই যে তোমার কপার লস দুইটার যোগফল মোটামুটি 3000 ওয়াটের উপরে হবে, অথচ ব্রাশ লস কিন্তু 300 ওয়াটের কাছাকাছি। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম এটাকে আমরা নেগলেক্ট করি, বাট এই ম্যাথে এটা করে ইনক্লুড করেই কাজ করছে, একদম মানে এক্সাক্ট আউটপুট পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে ব্রাশ ভোল্টেজটা বের করা খুব ইজি। তুমি যদি সার্কিটটা একদম প্রথম দিনের সার্কিটটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা। এটা হচ্ছে একদম প্রথম দিনের সার্কিট, যেখানে আমি ব্রাশ ভোল্টেজটাকে কনসিডার করে কাজ করেছিলাম। পরে সেটাকে আমরা অবশ্যই নেগলেক্ট করে দিয়েছি, এর পরে সব সার্কিটেই আমরা এটাকে নেগলেক্ট করে আসছিলাম, কারণ এটার অ্যাক্রসের লস খুবই কম। বাট যদি তুমি এটাকে অ্যাকচুয়ালি কনসিডার করতে চাও তখন এভাবে কনসিডার করতে হবে, মানে ভোল্টেজ সোর্স একে কনসিডার করতে হবে। আর এর অ্যাক্রসে ভোল্টেজ মানে পাওয়ার লস তো বুঝতেই পারতেছো, এটা তো যেহেতু ভোল্টেজ সোর্স তাহলে P ইকুয়ালস টু VI ছাড়া আমার কাছে আর কোনো ফর্মুলা নাই, তাই না? কপার লসটা আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নেই, দ্যাটস ওয়াই I স্কয়ার R, কিন্তু ভোল্টেজ লসটা, ভোল্টেজ ড্রপ রিলেটেড লসটা আমাকে P ইকুয়ালস টু VI দিয়ে বের করতে হবে। তো এটা আমাকে অলরেডি ওরা বলে দিয়েছে, সো এটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই। ওটা ম্যাথে মানে কোশ্চেন ওটা বলে দিয়েছে যে ব্রাশ ভোল্টেজ ড্রপটা কত। এই যে এখানে ওরা সরি এটা তো 9.1 মাত্র। হ্যাঁ, এই যে দেখো ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে ব্রাশ ভোল্টেজ ড্রপটা হচ্ছে 2 ভোল্ট, অনেক ছোট একটা ভোল্টেজ, 2 ভোল্ট, যেখানে আমার টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট, তার মধ্যে মাত্র 2 ভোল্ট আমার ব্রাশের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, ঠিক আছে? খুব ছোট লস আর কি। তো এই 2 ভোল্টকে আমি যদি আমার আর্মেচার কারেন্ট দ্যাট ইজ 170 অ্যাম্পিয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেই P ইকুয়ালস টু VI ফর্মুলায়, আমি ব্রাশ ভোল্টেজ ড্রপটা পেয়ে যাচ্ছি। থার্ড লস ছিল হচ্ছে কোর লস এন্ড মেকানিক্যাল লস। এটা আমরা কোন কন্ডিশনে বাই করব? কিছুক্ষণ আগে বলে আসলাম, কোন কন্ডিশনে বাই করব? বলেন কোন কন্ডিশনে? কোর লস স্যার দুইটা এক্সট্রিম কন্ডিশন ছিল, তাই না? একটা ছিল ব্লক ডট নো লোড, হ্যাঁ নো লোডে বের করতে হয়। কোর লসটা বের করি আমরা নো লোডে, ঠিক আছে? আর কপার লসটা বের করি হচ্ছে ব্লক ডটের কন্ডিশনে। সো কোর লসটা আমরা নো লোডে বের করব। নো লোডের সময় আমাদের কি কি হয়? নো লোডের সময় আমার আউটপুট টার্মিনালে কিছু নাই, আর্মেচার ভোল্টেজ আর্মেচার কারেন্ট খুবই কম। কেন? কারণ আমরা ইনডিউস টর্কটাই খুব কম, আমার স্পিড অনেক হাই নো লোড কন্ডিশনে। যদি তুমি ওই কার্ভটা মনে করে দেখো, আমার স্পিড অনেক হাই কিন্তু আমার ইনডিউস টর্ক একেবারে জিরোর কাছাকাছি। দ্যাটস ওয়াই আমার আর্মেচার কারেন্ট খুব ছোট, যার কারণে আমার যদি আমি শান্ট এর সার্কিটটা চিন্তা করি,
ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা অলমোস্ট টার্মিনাল ভোল্টেজের সমান হবে, তাই না? দ্যাটস ওয়াই তুমি যদি ওই internal generated voltage যেটা আমার 240 ভোল্টস যেখানে বলা আছে at no load the terminal voltage equal to 244, তার মানে এটাই অ্যাকচুয়ালি ওই ই এর প্রায় কাছাকাছি, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের প্রায় কাছাকাছি। নো লোড কন্ডিশনে টার্মিনাল ভোল্টেজ VT is approximately equals to internal generated voltage EA। ওকে, দ্যাটস ওয়াই তোমার এটাই হচ্ছে সেই কি বলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ অথবা টার্মিনাল ভোল্টেজ, দুটো সেম জিনিস নো লোড কন্ডিশনে। তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে আমার নো লোড কন্ডিশনের কারেন্ট, আর্মেচার কারেন্ট। এখন একটু কম্পারিজন করে দেখো, আমি যে বললাম বারবার যে নো লোড কন্ডিশনে আর্মেচার কারেন্ট খুবই ছোট। তুমি দেখো তোমার ফুল লোড কন্ডিশনে কত ছিল কারেন্ট? 170 অ্যাম্পিয়ার্স। ব্লক লোড কন্ডিশনে 170 অ্যাম্পিয়ার্স ছিল। ব্রাশ ভোল্টেজ বের করার সময় 170 অ্যাম্পিয়ার্স ছিল। নো লোড কন্ডিশনে কত? 13.2 অ্যাম্পিয়ার মাত্র। তার মানে আছে নো লোড কন্ডিশনে মানে আমার টর্ক আছে, ইনডিউস টর্ক আছে কিন্তু খুবই কম, মানে সহজ কথা আর্মেচার কারেন্ট আছে কিন্তু খুবই কম, ঠিক আছে? এবং এটার জন্য আসলে কোর লসটুকু হয়, আর কোনো রিজন নাই, ঠিক আছে? এই কোর লসটা বের করার উপায় হচ্ছে VI 240 ভোল্ট মাল্টিপ্লাইড বাই দ্য ভেরি স্মল ভ্যালু অফ আর্মেচার কারেন্ট, ঠিক আছে? আর ফাইনালটা তাহলে তুমি সবগুলো লস তো বের করে ফেললাম। আর একটা লস ছিল, মনে আছে কি ছিল? স্ট্রে লস। স্ট্রে লস কি ছিল কে বলতে পারবা? মনে করে দেখো তো স্ট্রে লস কি ছিল? সবকিছু সবগুলো লস হিসাব করার পরে এক্সট্রা যে লসটা থাকে যেটার কোনো স্পেসিফিক রিজন নাই। এক্স্যাক্টলি। সো স্ট্রে লস হচ্ছে যে সব লস কনসিডার করার পরে যে লসটা বাকি থাকে যেটাকে আমরা কোনো কিছুতেই অ্যাকাউন্ট করতে পারি না। তো এই ম্যাথের জন্য ওরা যে কাজটা করছে যে স্ট্রে লসটাকে টোটাল ইনপুট পাওয়ারের 1% ধরে নিয়েছে। এটা হচ্ছে ওদের একটা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? যে ওরা টোটাল ইনপুট পাওয়ারের 1%, ওরা জানেন অ্যাকচুয়ালি কত হবে, কারণ স্ট্রে লসকে তুমি কোনোভাবে মেজার করতে পারবে না বা অ্যাকাউন্ট করতে পারবে না, রিজন করতে পারবে না। দ্যাটস ওয়াই ওরা 1% ধরে নিয়েছে এখানে টোটাল ইনপুট পাওয়ার। বাট সেটার জন্য তোমাকে ইনপুট পাওয়ারটা বের করে আসতে হবে, এবং ইনপুট পাওয়ারটা আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে সবচেয়ে সিম্পল। তুমি ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্ট গুণ করে দিবা, সবচেয়ে সিম্পল। P equals to VI ইনপুট কারেন্টের সাথে ইনপুট ভোল্টেজে মাল্টিপ্লাই করে দিবা। ইনপুট ভোল্টেজ রেটেড কন্ডিশনে 250 ভোল্টস, ইনপুট কারেন্ট রেটেড অবস্থা 175 অ্যাম্পিয়ার্স। টোটাল করলে আসবে এটা। এখন প্রশ্ন হচ্ছে তুমি কখন রেটেড কারেন্ট মানে রেটেড ভ্যালু ইউজ করবা আর কখন তুমি অন্য ভ্যালু ইউজ করবা। যখন তুমি কোর লস, আমি আবারও জিনিসটা বারবার রিপিট করি, যখন কপার লস বাইর করবা তখন ব্লক রোটার কন্ডিশনের ভ্যালু ইউজ করবা, তখন কোনো রেটেড কন্ডিশনের ভ্যালু না, ব্লক রোটার কন্ডিশনের ভ্যালু। যখন তুমি কোর লস বা মেকানিক্যাল লস বের করবা তখন হচ্ছে নো লোড কন্ডিশনের ভ্যালু। আর এছাড়া বাকি সবসময় তুমি রেটেড কন্ডিশনের ভ্যালু ইউজ করবা। অর্থাৎ তোমার যদি স্পেসিফিক কন্ডিশন দেয়া না থাকে তাহলে তুমি অলওয়েজ রেটেড কন্ডিশনের ভ্যালু ইউজ করতে পারো। তো ইনপুট পাওয়ার কি, যখন তুমি অপারেশন করো তখনই তো ইনপুট দিতে হয়, তাই না? তো অপারেশন তুমি রেটেড কন্ডিশনেই করবা, স্ট্যান্ডার্ড কন্ডিশনেই করতে চাও, তাই না? দ্যাটস ওয়াই ইনপুট পাওয়ারটা রেটেড ভ্যালু দিয়ে তুমি বাই করতে পারবা, ঠিক আছে? এটা মনে রাখবা। সো তুমি সব লস এখন জানো, ইনপুট পাওয়ার জানো, জাস্ট ইনপুট পাওয়ার থেকে সবগুলো লসকে বাদ দিয়ে দিলে তুমি আউটপুট পাওয়ারটা পেয়ে যাবে। আর বি নাম্বারটা খুবই সিম্পল, এফিশিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার, সেখানে ওরা ভুল লিখছে, এটা হচ্ছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার হবে, ঠিক আছে? ওরা দুই জায়গায় আউটপুট পাওয়ার লিখে বলছে। সো আউটপুট পাওয়ার টু রেশিও টু দি ইনপুট পাওয়ার, সেটা হচ্ছে আমার এফিশিয়েন্সি। এই ম্যাথটা কোথাও বুঝো নাই, এটা মানে কোনো জায়গায় বুঝতে পারো না এরকম কি আছো? পুরা বইতে মানে এই চ্যাপ্টারে লসের এবং এফিশিয়েন্সি বের করার একটাই ম্যাথ আছে মোটরের ক্ষেত্রে। সো এটা বুঝতে পারো না কেউ আছো? যদি বুঝে থাকো তাহলে আমি সামনে আগাবো, ঠিক আছে? যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে আমি সামনে আগে, ঠিক আছে? তোমাদের জন্য যদি খুব ফাস্ট হয়ে যায় বা কোনো জায়গায় তুমি বুঝতে না পারো সাথে সাথে আমাকে বলবা, আমি ট্রাই করবো স্লো ডাউন বা আস্তে যাওয়ার, ঠিক আছে? মানে এই ম্যাথ গুলো সিম্পল, মানে P equals to VI I square R, ওহমস এর ল, কার্শফস ভোল্টেজ ল, এফিশিয়েন্সি সূত্র, এগুলো একদম সিম্পল ফর্মুলা। তাই এটাতে আমি খুব বেশি আর কি স্লো যাচ্ছি না, একদম ফাস্ট বলে যাচ্ছে, ঠিক আছে? কারণ এগুলো খুব সিম্পল ম্যাথ, একবার দেখলে তোমরা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এখন একটা আমরা ডিপ ব্রেথ নেই এবং এখন একটা নিউ কনসেপ্ট আমরা শুরু করবো, যদিও খুব বড় না, এটা খুবই ছোট, মানে তোমাদের খুব বেশি আমি এখানে রাখিনি টপিক, খুবই অল্প, ঠিক আছে? জাস্ট আমি মেইন জিনিসটা কাজ কিভাবে করে এটা বুঝাই দিয়েই শেষ করে দিব। আচ্ছা, তো স্টেপার মোটরটা হচ্ছে নাম শুনে বুঝতে পারছো, এটা হচ্ছে স্টেপ করে করে আগায়। তুমি এখন পর্যন্ত যে ডিসি মোটর দেখে আসছো সেটা কি করতো, সেটাকে তুমি বাইরে থেকে আর্মেচারে কারেন্ট দিতা, সেটা ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্টের কারণে তার উপর ফোর্স তৈরি হইতো, যার কারণে সে ঘোরা শুরু করতো এবং সে ঘোরাটা স্মুথলি সে ঘুরতো, ঠিক আছে? সে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকতো যতক্ষণ পর্যন্ত তাকে ভোল্টেজ দেয়া হচ্ছে। স্টেপার মোটরটা হচ্ছে
সে স্টেপ বাই স্টেপ আগাবে, সে কন্টিনিউয়াস করবে না, স্টেপ বাই স্টেপ আগাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি স্টেপ বাই স্টেপ কিভাবে সে আগায়। মূল পার্থক্যটা কোথায় দেখো, এখানে রোটর কথার অর্থ হচ্ছে যে রোটেট করে, সেই রোটর, আর যে স্থির থাকে সেই স্টেটর, ঠিক আছে? আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে স্টেটর ছিল কি, যেটা হচ্ছে আমাদের লোহার চারপাশে কেসিং ছিল গোল, এবং সেই কেসিং এর চারপাশে আমরা ফিল্ড কয়েলটাকে পেঁচাইছিলাম, ওইটা আমার স্টেটর ছিল, তো ওটা স্থির থাকতো। আর রোটরটা কি, যেটা ঘুরে, আর্মেচারটা ঘুরতো, সেটা রোটর ছিল, ঠিক আছে? স্টেপার মোটরের ক্ষেত্রে হচ্ছে আগের মতোই সবকিছু, স্টেটর আগের মতোই। স্টেটর তোমার ওই লোহার অনেকগুলো পোল থাকবে, তুমি চারপাশে তার পেঁচায় ফিল্ড তৈরি করবা, মানে ফিল্ড কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করে ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবা, ঠিক আছে? মাঝখানে চেঞ্জ হচ্ছে কি, রোটরটা চেঞ্জ হয়ে গেছে। রোটর এখন আর আমার আর্মেচার নাই, আর্মেচার কি, এটা তার, সিম্পলি একটা তারের কয়েল, ঠিক আছে? ওই কয়েলের ভিতরে তুমি কারেন্ট ফ্লো করো। এখানে রোটরটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট, যার নিজস্ব নর্থ পোল আছে, নিজস্ব সাউথ পোল আছে। সে একটা পার্মানেন্ট ম্যাগনেট, নিজস্ব নর্থ পোল আছে, নিজস্ব সাউথ পোল আছে, যেটা তুমি নীল অংশটাতে দেখতে পাচ্ছ। এখন এটার অপারেশন খুবই সিম্পল। একদম প্রথমে তুমি যদি, মানে একদম প্রথমে সাপোজ রোটরটা এরকম একটা পজিশনে আছে, এখানে দেখো আমি মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার এটাকে নামকরণ করে দিচ্ছি স্টেটর গুলার। এই স্টেটরটা হচ্ছে এ বার, ঠিক আছে? যে এই বরাবর যে স্টেটর পোল দুটো আছে, এ বার, ঠিক আছে? এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল আছে। সিমিলারলি সি বার, বি বার, এরকম তিনটা স্টেটর ফেজ আছে। এখানে আমি খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম ইউজ করব, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে পোল। পোল বা এটাকে বললো টিথ বলা যায়, টিথ মানে দাঁত, ঠিক আছে? টিথ আর এটা হচ্ছে ফেজ। ফেজ কথাটা হচ্ছে এখানে যদি এই রোটরটা মানে এই মোটরটা হিসাব করো, এখানে টোটাল ফেজ আছে তিনটা। কি তিনটা ফেজ? একটা ফেজ, কারণ এতে একটা নর্থ পোল সাউথ পোল তৈরি হয়েছে। বি একটা ফেজ, সেখানে নর্থ পোল সাউথ পোল তৈরি করা যাবে। সি একটা ফেজ, সেখানে নর্থ পোল সাউথ পোল তৈরি করা যাবে। সেখানে তিনটা ফেজ আছে। আর তুমি যদি টিথ বল, টোটাল স্টেটর টিথ কয়টা আছে, বা দাঁত কয়টা আছে, বা টোটাল স্টেটর পোল কয়টা আছে, তাহলে কিন্তু কয়টা আছে বলতে পারবা? কয়টা আছে এখানে দেখাই যাচ্ছে, কয়টা আছে? 6টা আছে, এক্স্যাক্টলি। কারণ এখানে দেখো নর্থ পোল একবার এ বারে আসছে, সাউথ পোল চলে গেছে এতে। সিমিলারলি বি তে একটা নর্থ পোল, বি বারে সাউথ পোল, এভাবে আমরা 6এর জায়গায় 6টা পোল তৈরি করতে পারি, বা 6টা দাঁত তৈরি করতে পারি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ফেজ আর টিথের মাঝে পার্থক্য, ঠিক আছে? ফেজ আর পোলের মাঝে পার্থক্য। আচ্ছা, এখন ফার্স্টে আমার যেটা আমি করছি, শুধুমাত্র আমার এ বার, এই যে টার্মিনালটা, এখানে আমি একটা পজিটিভ বায়াস দিয়েছি, ঠিক আছে? এখানে আমি একটা পজিটিভ বায়াস দিলাম, আর এতে আমি একটা নেগেটিভ বায়াস দিয়ে রাখছি। আর বাকি সব নেগেটিভ বায়াস বলতে বেসিক্যালি গ্রাউন্ড, সহজ কথা গ্রাউন্ড, ঠিক আছে? মানে গ্রাউন্ডের সাপেক্ষে এ বারটা হচ্ছে পজিটিভ। সাপোজ এ বারে 5 ভোল্ট লাগানো, আর এতে এ টার্মিনালে 0 ভোল্ট লাগানো, ওইটাই আসলে প্লাস মাইনাস হিসেবে কাজ করবে এখানে। আর বাকি সবগুলো টার্মিনালি গ্রাউন্ডের সাথে লাগানো, মানে বাকি সবগুলো হচ্ছে মাইনাস, আর শুধুমাত্র এ বারটাই হচ্ছে 5 ভোল্ট বা 10 ভোল্ট কোন একটা পজিটিভ বায়াসের সাথে লাগানো। সো যখন এরকম আমি এ বারটাতে এনার্জাইজ করব, ইলেকট্রিক্যাল এনার্জি দিব, তখন কারেন্টটা এই সবুজ ওয়্যারটার মধ্য দিয়ে ফ্লো করে এতে যাবে এবং এ থেকে গ্রাউন্ডে চলে যাবে, which means আমি এই কয়েলের মধ্য দিয়ে একটা ফিল্ড কারেন্ট ফ্লো করাইলাম। সো আমার কি হবে? ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, যেটা নর্থ পোল থাকবে এবারের আয়রন অংশটুকুতে, আর সাউথ পোল থাকবে হচ্ছে এর আয়রন অংশটুকুতে। এটা কিভাবে তৈরি হয় আশা করি তোমরা ওদিনে জানো, ওই যে তোমার থাম্বস রুলটা অ্যাপ্লাই করতে হবে। 4টা আঙ্গুল দিয়ে তুমি কয়েলটাকে চিন্তা করবা, আর থামটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে তোমার নর্থ পোল, ঠিক আছে? তার অপোজিট হচ্ছে সাউথ পোল। তুমি যদি নিচেরটা দেখো, এই যে নিচের সবুজ অংশটা দেখো, এখানে 4টা আঙ্গুল দিয়ে যদি চিন্তা করো এবং থামটা তাহলে কিন্তু উপরের দিকে পয়েন্ট করে, তাহলে উপরে হচ্ছে মানে এটা হচ্ছে নর্থ পোল, আর এটা নিচে হচ্ছে সাউথ পোল। সিমিলারলি এই যে উপরের অংশটা যদি দেখো, এখানেও কিন্তু কারেন্ট একই দিকে ফ্লো করে, মানে আঙ্গুল একই দিকে, 4টা আঙ্গুল একই দিকে যাবে, একইভাবে ঘুরবে, এবং সেক্ষেত্রেও থাম্বসটা উপরের দিকেই পয়েন্ট করবে। তার মানে এটার উপরের অংশ হচ্ছে নর্থ পোল, আর নিচে মানে যেটা এই যে এই রোটরের কাছাকাছি, সেখানে আসবে সাউথ পোল, ঠিক আছে? এভাবে চিন্তা করতে হবে। আমি আবার ব্যাখ্যা করি, তোমার যখন 4টা আঙ্গুলকে তুমি এই কয়েলের কারেন্টের সাথে ম্যাচ করাবা, তখন থাম্বটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে নর্থ পোল। তুমি দেখো এখানে তোমার কারেন্টটা যদি 4টা আঙ্গুল দিয়ে পয়েন্ট করাও, তাহলে উপরে মানে হচ্ছে রোটরের কাছাকাছি যাবে নর্থ পোল, আর নিচে আসবে হচ্ছে সাউথ পোল। আর এই উপরের লোহার অংশটুকুতে সিমিলার
থামটা উপরের দিকে যেহেতু পয়েন্ট করছে, বাইরে যাবে নর্থ পোল আর এই রোটরের কাছে আসবে সাউথ পোল, যার কারণে রোটরের নর্থ পোলটা এই সাউথ পোলের কাছে অ্যাট্রাক্টেড হয়ে আসবে আর এই সাউথ পোলটা নর্থ পোলের কাছে অ্যাট্রাক্টেড হয়ে আসবে। এইটা বুঝি নাই কে, এই পোরশনটুকু পর্যন্ত কে বুঝি নাই? কেউ কে আসো বুঝি নাই এই পোরশনটুকু যা বললাম? স্যার আরেকবার একটু যদি সংক্ষেপে বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা আরেকবার আমি ব্যাখ্যা করি। আচ্ছা তার আগে আমি আচ্ছা ওটা মনে ওটা আরেকবার দেখা আসি তাহলে সুবিধা হবে। হ্যাঁ এই জিনিসটাই এখান থেকে আসছে, ঠিক আছে? একটা সলিনয়েড বা একটা তারের কয়েলের ভিতরে তুমি যদি কারেন্টটা ফ্লো করাও এবং এই চারটা আঙ্গুল যদি কারেন্টের দিককে নির্দেশ করে এবং থামটা যেদিকে থাকবে সেই দিকটা হলো নর্থ পোলের ডাইরেকশন। দেখো এটা হচ্ছে নর্থ পোল, মানে যেই থেকে ফ্লাক্স লাইন বের হচ্ছে সেটা হচ্ছে নর্থ পোল, আর যেই দিকে ফ্লাক্স লাইন ঢুকবে সেটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে? তার মানে থামটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে নর্থ পোল আর তার অপোজিট সাইডে আসবে হচ্ছে আমার সাউথ পোল। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, স্টেপার মোটরে আমরা এটাই অ্যাপ্লাই করেছি। স্টেপার মোটরে দেখো এই যে আমরা কিন্তু এখানে এটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? দেখো এখানে তুমি চারটা আঙ্গুল দিয়ে যদি নিচের এই লোহার অংশটাতে চারটা আঙ্গুল দিয়ে যদি তুমি কারেন্টের ডাইরেকশন দেখাও, থাম কিন্তু উপরের দিকে পয়েন্ট করে, which means উপরে রোটরের কাছাকাছি আমার যাবে নর্থ পোলটা আর নিচে এই যে এবার যেখানে লেখা আছে এদিকে সাউথ পোলটা থাকবে, ঠিক আছে? আর উপরের যে লোহার অংশটা বা আয়রনের অংশটা সেখানে তোমার অপোজিটটা হবে। সেখানে তোমার যেহেতু থামটা কারেন্টের দিকে চেঞ্জ হয় না, কারেন্টের দিক সেম দিকে আছে, থামটা তার মানে উপরের দিকে যাবে আগের মতোই। সো বাইরের দিকে থাকবে নর্থ পোলটা, ভিতরের দিকে মানে এই যে আমার রোটরের কাছাকাছি আসবে সাউথ পোলটা। এবার ক্লিয়ার ব্যাপারটা? এবার বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এভাবে আমি একটা ম্যাগনেটকে একটা পোল বরাবর, একটা পোল একটা ফেজ বরাবর মানে এবার ফেজ বরাবর আমি অ্যালাইন করতে পারি, তাকে এভাবে অ্যালাইন করে একটা ফেজ বরাবর রাখতে পারি, ঠিক আছে? এখন যদি আমি এই এ বারটাকে মানে যে এখানে পজিটিভ বায়াস না দিয়ে পজিটিভ বায়াসটা সি তে দেই, সি তে দিলাম, বাকি সবগুলোকে আমি গ্রাউন্ড করে দিলাম, বাকি সবগুলোকে 0 ভোল্ট করে দিলাম, এই সি তে আমি পজিটিভ বায়াস দিলাম, তখন ওই একই জিনিস সেটা আমি এখানে বুঝাইলাম, তখন সে একই জিনিসটা এখানেও অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হয়ে কি হবে, এই সি এ ফেজে মানে সি ফেজে তখন নর্থ পোল আর সাউথ পোল ক্রিয়েট হবে, যার কারণে আমার এই রোটরটা ঘুরে নর্থ পোলটা চলে আসবে এদিকে মানে সাউথ পোলের দিকে, আর এই সাউথ পোলটা ঘুরে চলে আসবে এখানে, ঘুরছে কোন দিকে, ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু নর্থ পোলটা ক্লকওয়াইজ ঘুরে সি বারের দিকে চলে গেল, সাউথ পোলটা ক্লকওয়াইজ ঘুরে সি এর দিকে চলে গেল, তাই না? তাহলে এখানে একটা স্টেপ কমপ্লিট হলো, এখানে একটা স্টেপ সে ঘুরে গেল। এরপরের ধাপে যদি আমি কি করি, এরপরে আমি যদি বি বারকে পজিটিভ বায়াস দিই আর বাকি সবগুলোকে গ্রাউন্ডে রাখি, সিমিলার ঘটনা ঘটবে, নর্থ পোল আরো এক ধাপ ঘুরে বি এর দিকে চলে যাবে, সাউথ পোল আরো এক ধাপ ঘুরে ক্লকওয়াইজ ঘুরে বি বারের দিকে চলে যাবে। এরপর আমি এরকম ভাবে আমি জাস্ট কাউন্টার হ্যাঁ ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ বায়াসটা ঘুরাতে থাকবো। আগে আমার প্রথমে আমার ছিল কোথায়, এ বারে, তারপর দিব সি তে, তারপর পজিটিভ বায়াস দিব বি বারে, তারপর দিব এ তে, তারপর দিব সি বারে, লাস্টে দিব বি তে। এর ফলে কি হবে, রোটরটা, আচ্ছা আমি জুম আউট করে দেখাই, এর ফলে রোটরটা কি করবে, ফার্স্টে সে 60 ডিগ্রি ঘুরবে, এরপর সে 120 ডিগ্রি ঘুরে মানে তার ইনিশিয়াল পজিশন থেকে 120 ডিগ্রি ঘুরে যাবে, যেটা হচ্ছে এইটা, তারপর ইনিশিয়াল পজিশন থেকে কত 180 ডিগ্রি চলে আসবে, এরপর কত আসবে 240 ডিগ্রি, ফাইনালি কত বি বারের দিকে যখন নর্থ পোলটা যাবে তখন কত আসবে 360 ডিগ্রি। আর আবার যখন সে ওই তুমি আবার যখন এবারে অ্যাপ্লাই করবা বায়াস, তখন সে আবার এই পজিশনটা চলে আসবে, মানে তার আগের পজিশনে ব্যাক করবে, একটা কমপ্লিট রাউন্ড ঘুরে সে আবার আগের পজিশনে ব্যাক করবে। তাহলে এভাবে তুমি এই ক্লকওয়াইজ ডিরেকশনে বিভিন্ন কয়েলে পজিটিভ বায়াস দিয়ে দিয়ে এই রোটরটাকে 60 ডিগ্রি করে করে মানে স্টেপ বাই স্টেপ 60 ডিগ্রি করে ঘুরায় পুরাটা রাউন্ড কমপ্লিট করতে পারো। এটা সবাই বুঝতে পারছে এটা কিভাবে হচ্ছে? ক্লিয়ার সবাই? এটা হচ্ছে যে আমি একবার একটা কয়েলকে এনার্জাইজ করছি আর কিছু না, যার কারণে আমার নর্থ পোল সাউথ পোলটা কি বলে ইনক্রিমেন্টালি আগাচ্ছে ক্লকওয়াইজ, এবং এটা আমি একটা চার্টের মাধ্যমে এখানে তোমাদের দিয়ে দিয়েছি কখন কোন টার্মিনালটা এনার্জাইজ হচ্ছে এবং তার কারণে ইনিশিয়াল পজিশন থেকে তার স্টেপটা কি কি কত মানে কতখানি চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা বলছি ফুল স্টেপ রোটেশন, ঠিক আছে? মানে ফুল স্টেপ রোটেশন কি এটা একটু পরে বুঝবা, বাট এভাবে মানে টার্মিনাল এক একটা টার্মিনালকে এনার্জাইজ করে আমি এক এক মানে 60 ডিগ্রি করে আগাচ্ছি। এখানে 60 ডিগ্রি করে কিভাবে আসলো সেটা আমি এই ফর্মুলা থেকে বের করতে পারবো। স্টেপ অ্যাঙ্গেল 60 ডিগ্রিটা হচ্ছে আমার স্টেপ অ্যাঙ্গেল, স্টেপ অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা, নাম্বার অফ টিথ অন স্টেটর
এটা হচ্ছে এনএস, আর এনআরটা হচ্ছে নাম্বার অফ টিথ অন রোটর। তাহলে দেখো এনএসটা কত, টিথ আমি একটু আগে বলে আসছি, টোটাল 6টা টিথ আছে বা 6টা পোল আছে টোটাল, ফেস 3টা বাট পোল কিন্তু এখানে টোটাল, বাট টিথ এখানে 6টা, তাই না? আর এনআরটা কত, নাম্বার অফ টিথ অন রোটর। এটা সহজ কথা, কয়টা পোল আছে এখানে রোটরে, রোটরে কয়টা পোল আছে, কয়টা পোল রোটরে বলো একজন? দুইটা পোল আছে। দুইটা পোল, এক্স্যাক্টলি। সো স্টেটরে আমার আছে 6টা পোল, রোটরে আছে 2টা পোল। সো এনএস টা হচ্ছে 6, এনআর হচ্ছে 2। সো 6 - 2 হচ্ছে 4, আর নিচে হচ্ছে 6 × 2 12। তাহলে 4/12 হচ্ছে কত আসে, 3 আসে। 3 × 360 ডিগ্রি আসে 120 ডিগ্রি। আচ্ছা তাহলে তো দাঁড়াও, এখানে তো মিললো না, তাইলে এখানে কি ফর্মুলা কত ভুল আছে, একটা মনে হয় 2 দিয়ে ভাগ হবে এক্সট্রা। সেই ফর্মুলাটা আমার একটু দেখা লাগবে, আমি এটা এখনো শিওর না, ঠিক আছে? এটা আপাতত তোমরা মানে নিয়ে কি বলে যে ই করো না, এটা মেনে নিও না, এটা আমি একটু দেখা লাগবে, ঠিক আছে? স্টেপ অ্যাঙ্গেলটা মানে সূত্রটা দেখা লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে যে হাফ স্টেপ রোটেশন, যেটা ফুল স্টেপেরই যদি আমি অর্ধেক করে আগাই, যেমন এখানে আমি 60 ডিগ্রি করে আগাইলাম, আমি চাইলে একই সংখ্যক স্টেটর কি বলে পোল রেখে এবং একই সংখ্যক রোটর পোল রেখে চাইলে হাফ স্টেপ মানে হচ্ছে 60-এর অর্ধেক 30 ডিগ্রি করে আগাইতে পারবো। সেটা করার অপশনটা আমি বলি কিভাবে। 30 ডিগ্রি করে আগানোর অর্থ হচ্ছে তুমি আগে যতক্ষণ স্টেপ আগাইতা তার অর্ধেক আগাবা। তার মানে আগে তুমি এই এ ফেজ থেকে সরাসরি সি ফেজে চলে যেতে, তাই না? এ ফেজ থেকে সরাসরি সি ফেজে চলে যেতে। এখন আমি যেটা যাচ্ছি, এ ফেজ থেকে সরাসরি সি তে যাব না, আমি ইন বিটুইন কোথাও থাকবো, মাঝখানে কোথাও থাকবো, সেটা আমি চাচ্ছি। সেটা করার অপশনটা হচ্ছে তুমি যদি এই এ তে একটা সাউথ পোল ক্রিয়েট করতে পারো এবং সি বারও একটা সাউথ পোল ক্রিয়েট করতে পারো, তাহলে নর্থ মানে এই রোটরের যে নর্থ পোলটা সে কিন্তু দুইটার দিকে অ্যাট্রাক্টেড হবে। সে এর দিকেও অ্যাট্রাক্টেড থাকবে, সে সি বারের দিকেও অ্যাট্রাক্টেড থাকবে। সিমিলারলি রোটরের যে সাউথ পোলটা সে এ বারের দিকে অ্যাট্রাক্টেড থাকবে, সে আবার সি এর দিকেও অ্যাট্রাক্টেড থাকবে, কারণ এই দুইটাতে নর্থ পোল ক্রিয়েট হয়েছে। সো যেটা হচ্ছে সে ইন বিটুইন দুইটার মাঝামাঝি কোথাও থাকবে। তার মানে কি এখন আমার শুধুমাত্র একটা ফিল্ড কয়েলকে এনার্জাইজ করলে হবে না, এখন আমার দুইটা ফিল্ড কয়েলকে এনার্জাইজ করতে হবে। এখন আগে যেমন আমি শুধু এ বারকে এনার্জাইজ করছিলাম, এখন সেটা হবে না, এখন আমি এ বার আর সি কে একসাথে এনার্জাইজ করব, একসাথে দুইটাতে 10 ভোল্ট অ্যাপ্লাই করব। তাহলে দুইটাতেই এ বারে নর্থ পোল ক্রিয়েট হবে, সি তে নর্থ পোল ক্রিয়েট হবে, এ তে সাউথ পোল ক্রিয়েট হবে, সি বারে সাউথ পোল ক্রিয়েট হবে, যার কারণে রোটরটা এই এ আর সি এর ফেজের মাঝখানে কোনো একটা জায়গায় থাকবে, মানে 30 ডিগ্রি করবে। এরপর যেটা করব, এই যে এখানে আমি ছকে বলে দিচ্ছি, এ বার আর সি কে একসাথে এনার্জাইজ করার পর এরপর আমি শুধু সি কে এনার্জাইজ করব। শুধু সি কে এনার্জাইজ করলে কি এটা তো আমরা দেখিয়ে আসছি, শুধু সি কে এনার্জাইজ করলে এই যে রোডটা আমার সরাসরি সি ফেজের দিকে চলে যায়, তার মানে তখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে চলে গেল। এরপর কি আরো 30 ডিগ্রি যেতে হলে কি করতে হবে বলতে পারবা কেউ? সি আর বি বার, এক্স্যাক্টলি, সি আর বি বারকে তখন আমরা এনার্জাইজ করতে হবে, ঠিক আছে? তখন সে 90 ডিগ্রিতে যাবে, তারপর শুধু বি বারকে 120 ডিগ্রি, তারপর বি বার আর এ কে 150 ডিগ্রি। এভাবে তুমি সিরিয়ালটা একটু দেখলেই বুঝে যাবে এটা কিভাবে কি করতে হয়, জাস্ট এই ফিগারটার সাথে মিলায় চিন্তা করলে বুঝতে পারবে জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হাফ স্টেপ, আগে ছিল ফুল স্টেপ মানে ডাইরেক্ট 60 ডিগ্রি, এখন হচ্ছে হাফ স্টেপ অর্থাৎ অর্ধেক অর্ধেক করে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে স্টেপার মোটর জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া ছিল, আর এই ফর্মুলাটা আমি একটু চেক করে পরে কারেকশন করে দেব, ঠিক আছে? আচ্ছা এটার বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনটাকে আমি বলে দেই। এটা বেসিক্যালি স্টেপার মোটরটা ইউজ করা হয়, এটা আমি আগে একদিন বলে আসছিলাম, মেডিকেল ইমেজিং সিস্টেম গুলোতে ইউজ করা হয়। কেন ইমেজিং সিস্টেম ইউজ করা হয়? কারণ হচ্ছে ইমেজিং সিস্টেম মানে কি যে তোমার সেখানে লাইটের ব্যাপার থাকে, কোন একটা কিছুর উপর লাইট ফেলতে হয়, যেমন এক্স-রে তে তুমি রে ফেলো, এক্স রশ্মি ফেলো, এক্স রে ফেলো, তাই না? সিটি স্ক্যানের সময় তুমি কোনো একটা রে ফেলো, এমআরআই এর সময় তুমি ম্যাগনেটিক রেজোন্যান্স কে পেশেন্টের বডির উপর ফেলো, সেখানে তুমি রে নিক্ষেপ করছো। রেটাকে তুমি যদি একটা পারফেক্ট ডাইরেকশনে ফেলতে চাও বা পারফেক্ট ভাবে পজিশন করতে চাও, সেটার জন্য স্টেপার মোটর দরকার। স্টেপার মোটরের কাজটা কি এতক্ষণ তো বুঝে গেছো, যেটা এক্সাক্ট অ্যাঙ্গেলে গিয়ে থামে, এক্সাক্ট অ্যাঙ্গেলে এটা পজিশন হয়, তাই না? তার মানে হচ্ছে যে তোমার এক্সাক্ট অ্যাঙ্গেলে যদি লাইট ফেলতে হয়, এক্সাক্ট অ্যাঙ্গেলে যদি ইমেজিং করতে হয়, তখন স্টেপার মোটরটা লাগবে। দ্যাটস ওয়াই তোমার স্টেপার মোটরটাকে মেডিকেল ইমেজিং সিস্টেম লাইক সিটি স্ক্যান, এমআরআই মেশিনস ইউজ করা হয়। এছাড়া আরেকটা ইউজ আছে, ব্লাড সার্কুলেশন স্ক্যানার ইউজ করা হয়, অর্থাৎ কোন একটা পেশেন্টের বডির কোনো পার্টে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটার জন্য তুমি তার বডির ওই অংশটাকে লেজার ফেলবা, লেজার মানে হার্মফুল না, মানে সফট লেজার ফেলবা। লেজারটা ফেলার ফলে পেশেন্টের ভিতরে টিস্যুকে ভেদ করে যখন লেজারটা যাবে তখন ব্লাড সার্কুলেশনের রেজোন্যান্সটা বোঝা যাবে সেখান থেকে।
তো সেই লেজারটাকে ঠিক অ্যাঙ্গেলে ফেলার জন্য তোমার ওই স্টেপার মোটরটা লাগবে, মানে সেটাকে মেকানিক্যালি ঠিকভাবে পজিশন করার জন্য, প্রিসাইজ অ্যাঙ্গেলে পজিশন করার জন্য স্টেপার মোটরটা লাগবে। ঠিক আছে, তো এরকম বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনে স্টেপার মোটর ইউজ করা। আমি এখানে মানে অল্প তো শেষ করে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা, তোমরা চাইলে আরেকটু দেখতে পারো, নেটে খুঁজে একটু দেখতে পারো। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের ডিসি মোটর পুরোটা পড়াশোনা। সো টোটাল 5টা ক্লাস আমাদের, 5টা একটু বেশি, হয়তো 5.5 ক্লাস লেগেছে ডিসি মোটর শেষ করতে। সো এই পুরা যেই ডক ফাইলটা এটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি, এবং যদি ফিউচারে কারেকশন থাকে সেটা আমি করে দিব, সমস্যা নাই। বাট এই ডক ফাইলটা তোমরা ঠিকভাবে পড়বা, এবং শুধু এই ডক ফাইলটাই না, চেষ্টা করবা ডক ফাইলের কোনো অংশ না বুঝলে সেটা বই থেকে একটু দেখে না। এটা কিন্তু পুরাটাই আমাদের চ্যাপম্যানের বইকে ফলো করে রেডি করা হয়েছে। সো সেভাবে জিনিসটাকে দেখার ট্রাই করবা। আমি কিছু মানে ইমপ্রুভমেন্ট বা কিছু কারেকশনের কথা আগে বলে দেই। যেমন ফার্স্ট দিন হয়তো অনেকে বুঝতেছিলাম না যে সিলিন্ড্রিক্যাল পাথে কিভাবে ঘুরে। সো আমি এখানে একটা সিলিন্ড্রিক্যাল পাথ অ্যাড করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো যে এই আর্মাচারটা কিভাবে একটা সিলিন্ড্রিক্যাল পাথে ঘুরছে। ঠিক আছে, এখানে সব জায়গায় সিলিন্ড্রিক্যাল পাথকে অ্যাড করে দেওয়ার ট্রাই করা হয়েছে। আর হচ্ছে যে ফার্স্টের দিন আমরা যে একটা আর্মেচার নিয়ে কাজ করছিলাম সেটা বোঝানোর জন্য এখানে 2টা স্লট বসানো হয়েছে। এটা আমরা অলরেডি জানি এখন যে 2টা স্লটে একটা আর্মেচারকে ক্রস সেকশনটাকে আঁকা যায়, তাই না? তো এখানে একটা আর্মেচার বোঝানোর জন্য 2টা স্লটকে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে। উপরের স্লটটাতে কারেন্ট ঢুকে, নিচের স্লটটাতে কারেন্ট বের হয়। এবং এই যে এক্সটেন্ডেড যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো বেসিক্যালি কমিউটেটরকে বোঝায়। কমিউটেটরের সাথেই কিন্তু আমাদের এক্সটার্নাল সার্কিটটা কানেক্টেড থাকে। দ্যাটস ওয়াই এটা এভাবে আঁকা হয়েছে। তোমরা ট্রাই করো পরীক্ষাতে এভাবে আঁকার, এবং ট্রাই করো যে এই আর্মেচার কারেন্টের ডিরেকশনটা এবং তোমার এই কি বলে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন এবং তোমার এই ঘোরার ডিরেকশন, আর্মেচার ঘোরার ডিরেকশন, এগুলো যাতে একটার সাথে কোরিলেশন থাকে। এটা আমরা শুরুর দিনে দেখে আসছি। এটার রিলেশনটা কি? রিলেশনটা অবশ্যই আমার রাইট হ্যান্ড রুলকে ফলো করতে হবে। দ্যাট ইজ দিস রুলকে, এর ঘোরার ডাইরেকশন, ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইরেকশন এবং আর্মেচার কারেন্টের ডিরেকশন, এটা অবশ্যই রাইট হ্যান্ড রুলকে যাতে ফলো করে সেভাবে তোমরা আঁকার ট্রাই করো এক্সামের সময়। ঠিক আছে, তো এইগুলো কি ছোটখাটো ইমপ্রুভমেন্ট ছিল। সো আজকে আমি মানে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডিসি জেনারেটর একদম জাস্ট শুরুর পার্টটুকু অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখা আমি আজকে শেষ করে দেব। তো ডিসি মোটর আজকে আমাদের এখানেই শেষ। তোমরা বাসাটা আরো পড়ো, কোথাও কোশ্চেন থাকলে আমাকে আস্ক করবো। ঠিক আছে, আচ্ছা আমি ডিসি মোটর ডিসি জেনারেটরের জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখা শেষ করে দিব। স্যার নেক্সট দিন দেখি বাকিটুকু। আমি অ্যাকচুয়ালি নেক্সট দিন যেতে পারতাম, বাট ডিসি জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা হুবহু ডিসি মোটরের মতোই, জাস্ট একটু ডিফারেন্স। দ্যাটস ওয়াই আমি আজকে শেষ করে দিতে যাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিসি জেনারেটর পুরোটা আমার ডিসি মোটরের মতোই, ওয়ার্কিং প্রিন্সিপালটা হয়ে থাকলে জিনিসটা আগায় থাকলো এবং এটা 10 মিনিটে শেষ করা পসিবল। দ্যাটস ওয়াই আমি বলছি। ঠিক আছে, এটা বোঝার জন্য তোমাদের 10 মিনিটও লাগবে না অ্যাকচুয়ালি। লোড হয়ে যাচ্ছে বেশি? জি স্যার। আচ্ছা লোড, আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যদি বলো তাহলে ওয়ার্কিং প্রিন্সিপালটা দরকার হলে নেক্সট দিন দেখবো। বাট তাহলে একটা জিনিস তোমাদের যেটা করতে হবে, এটা আমি আগে বলে আসছি, আমাকে একটা এক্সট্রা ক্লাস মধ্যে ম্যানেজ করে দিতে হবে। ঠিক আছে, যাতে আমি টাইম মতো শেষ করতে পারি। সো একটা এক্সট্রা ক্লাসের কথা আমি আগেও স্যারকে বলেছিলাম বা তোমাদেরও বলেছি, তোমরা একটু ম্যানেজ করো। তাহলে এক্সট্রা ক্লাসের জন্য আমি আপনাকে মেল পাঠিয়েছি স্যার। মেল পাঠিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নেই। ওকে, আর হচ্ছে যে এক্সট্রা ক্লাস হয়তো ফিউচারে আমাদের 1-2টা লাগতে পারে, কারণ কোরবানির ঈদটা আমাদের রবিবারে পড়ে গেছে, সানডেতে পড়ে গেছে। সো 2টা ক্লাস আমাদের মিস যাবে। সো ওইটা কভার করার জন্য মেবি আমাদের ফিউচারে 1-2টা এক্সট্রা ক্লাস লাগতে পারে। ঠিক আছে, আমি সিলেবাস একটা আইডিয়া তোমাদের দিয়ে দিই যে আমি কেন এভাবে ক্লাস নিচ্ছি। আমাকে সিলেবাসে ডিসি জেনারেটর, ডিসি মোটর, এসি জেনারেটর, এসি মোটর কমপ্লিট করতে হবে। আমি ডিসি মোটর শেষ করেছি। ডিসি জেনারেটর আই হোপ যে 1-2 সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে, কারণ ডিসি মোটরের মতে অনেকটা। সো সেটা আমি হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো, কিন্তু এরপরে এসি মোটরের জেনারেটর আমাকে 3 উইকের মাঝে শেষ করতে হবে, বা হয়তো বা কি বলে 3 উইকে কয়টা ক্লাস, 9টা বা 10টা ক্লাস ম্যাক্সিমাম পাবো। সেই জন্য বলছি যে একটু হারি আপ করার জন্য। ঠিক আছে, এই আর কি। সো যেহেতু তোমরা আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছ না, আমি আর প্রেশারাইজ করবো না, বাট আমি সাজেস্ট করবো যে ডিসি জেনারেটর এই ডকটা আমি দিয়ে দিব, ওয়ানটা একই রকম, তোমরা দেখে নিবা। দেখে নিলে বুঝতে পারবো, জাস্ট ফর্মুলাটা আলাদা। এখানে ফর্মুলাটা হচ্ছে যে আগে কি ছিল, F = I dot L cross B, এখানে ফর্মুলাটা হচ্ছে V cross B dot L। মানে আগের ফর্মুলাই, জাস্ট ওই তোমার নোটেশনগুলো চেঞ্জ হচ্ছে। আগে ছিল হচ্ছে কি বলে যে L cross B, তার জায়গায় আসছে V cross B, আর এখানে I এর জায়গায় L চলে আসছে। ঠিক আছে, এখান থেকে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। আইডিয়াটা হচ্ছে যে মোটরের ক্ষেত্রে আমি বাইরে থেকে কারেন্ট দেই, সেখান থেকে আমি কি পাই, ফোর্স পাই, মানে কি
মানে মেকানিক্যাল এনার্জি পাই। আর জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে আমি বাইরে থেকে তাকে ফোর্স দিব, মানে বাইরে থেকে রিলেটিভ মোশন, দ্যাট ইজ ভি, যে এটা হচ্ছে ভিটা হচ্ছে রিলেটিভ মোশন, বাইরে থেকে তাকে ঘুরাবো, প্রাইম মুভার নামের একটা জিনিস থেকে এটা ঘুরায় আনবে, যাকে বাইরে থেকে রিলেটিভ মোশন ক্রিয়েট করব, সে ভিতরে ভোল্টেজ ইনডিউস করবে, মানে এখানে আমি মেকানিক্যাল এনার্জি দিব, ভোল্টেজ পাবো, ইলেকট্রিক্যাল আউটপুট পাবো, জাস্ট মোটরের অপোজিট। সো জিনিসটা আগের মতোই, খালি নোটেশন গুলো আলাদা, আর মানে পাওয়ার ফ্লোটা উল্টা দিকে, ঠিক আছে, পাওয়ার কনভার্সনটা উল্টা দিকে হবে, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, তো এটা নেক্সট দিন আমরা বিস্তারিত দেখবো, সমস্যা না, কালকে দেখবো ইনশাআল্লাহ। সো আজকে আমি অ্যানালিসিস তোমাদের ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা শুরুতে এসে রোল লেখার দরকার নেই, তো তোমরা তো জানো যে আমি লাস্টে অ্যানালিসিস নেই, আমারটা জাস্ট যে আমার একটা সিস্টেম আছে যে নাম ডাকার সাথে সাথে এখানে কমেন্টে লিখলেই হয়, ঠিক আছে, চ্যাট বক্সে লিখলেই হবে। সো রোল 1 আছো? হ্যাঁ আছো, রোল 1 তে আছো, জাস্ট পি লিখে দাও। হ্যাঁ, রোল 2 আছো, আছো, রোল 3, রোল 4, রোল 5, 6, 7, 8, 9, 10, রোল 10। আচ্ছা, রোল 11। জাহিন কি আগেরটা ছিল? আচ্ছা ঠিক আছে, রোল 11, রোল 12, হ্যাঁ 13, আচ্ছা 14, 15, 16, 17, 18, রোল 18, মেহেদি হাসান মজুমদার। হ্যাঁ, রোল 19, সাদ আহমেদ। আচ্ছা, রোল 20, রোল 21। আচ্ছা হ্যাঁ, জারিন আছো। আচ্ছা, তারপর হচ্ছে যে 22, রোল 22, তাসনুম ভাই, ইয়াসমিন সরি, 22 আছো? আচ্ছা, অনেকে কি না আমি জানি অনেকে ছিল, বাট লাস্টে মনে নেট ডিসকানেক্ট হয়ে যায় অনেকের, কারণ আমি নিজেও জানি অনেকে ছিল পসিবলি। স্যার প্রেজেন্ট আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে 23 আছো? ফুয়াদ? হ্যাঁ ঠিক আছে। 24, 25, 26, 25 আছো? হ্যাঁ আছো। 26 আছো। 27, রিয়াদ। আচ্ছা হ্যাঁ, তো তুমি তো আছো, ঠিক আছে। তারপর হচ্ছে যে 27 সোহান। আরিফুল ইসলাম, ওর নেটের সমস্যা, ওর কি নেটের প্রবলেম ফিক্স হয়েছে বা ওকে ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করেছে? 27 কে জানায়ও ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করতে। আচ্ছা, রোল 10 আছো, ঠিক আছে। তারপর হচ্ছে রোল 28, 29, 30, 31, 32, সবাই একটু মিউট করে দাও, কাইন্ডলি একটু মিউট করে দাও। 32, তারপর হচ্ছে তোমার 33, তারপর 34, 35, sorry 36, 37, 38, 38 আছো? হ্যাঁ 39, 40, 41। স্যার রোল 1। হ্যাঁ সরি, বুঝতে পারিনি, কেউ কিছু বলছো? স্যার রোল রোল 1, হ্যাঁ রোল 1 আছে, সমস্যা নেই, দেখতে পেয়েছি। আচ্ছা, অ্যাবসেন্ট শুধু একজনই। আচ্ছা, অ্যাবসেন্ট দুইজন, রোল 19 এবং রোল 27। রোল 19 এবং রোল 27 আছো? রোল 19 আছো? সাত আছো? স্যার রোল 19 ছিল স্যার, মানে স্যার ওর নেট ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর রোল 27 এর কি মানে 27 কি আছো? স্যার রোল 19 আমাকে মেসেজ দিচ্ছে স্যার, মানে সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, একটু বুঝতে পেরেছি। রোল 27 একজনই শুধু, ও কি আছো? 27 ছিল স্যার, ওর স্যার মানে খুব নেটওয়ার্কের প্রবলেম তো। আচ্ছা হ্যাঁ, ওকে একটু বলবা ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করতে, যদি প্রয়োজন হয় হয়তো ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করবে নেট, ঠিক আছে, সেটা কন্ট্যাক্ট করতে বলো ডিপার্টমেন্টে। ওকে ঠিক আছে। সো ঠিক আছে, নেক্সট ক্লাস তাহলে দেখা হবে। আর যারা ফার্স্ট থেকে অ্যাবসেন্ট ছিল, তোমরা ক্যাচ আপ করার জন্য ভিডিওগুলো দেখতে পারো, ইউটিউব প্লেলিস্টে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।